উচিত, ওনাদেরকে স্মরণ করা উচিত। আমি মাননীয় অধ্যক্ষকে একটা জিনিস বলবো, আমি সব জায়গায় একটা কথাই বলি, আজকে এখানেও বলতে চাই, আমরা সবাই মিলে আমরা আজকের দিনটা জানি, আমরা পাস্টকে জানি, অতীতকে জানি, কিন্তু এখানে সবাই মিলে আমরা এমন কাজ করে যাব যেটা আজকে হয়ে সেটা অতীত হয় এবং মানুষ যেন মনে রাখে আমরা এই কাজ করে গেছি। এবং আমি সবার কাছে একটাই আমি অনুরোধ রাখবো যে এই পবিত্র বিধানসভা আমাদের গরিমা সেটা যেন আমরা বজায় রাখি এবং তাকে আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কিভাবে করা যায় সেই চেষ্টা যেন আমাদের সবাই থাকে। আমি এই কথাটা বলে আমি মূল বিষয়ে আসছি, না বললেই নাই হয়। আমাদের গোপাল রায় মহোদয় বারবার বলছিলেন যে এটা নাকি ঠিক হচ্ছে না, মিল খাচ্ছে না, কিন্তু পলিটিক্সে তো আমিও এখনো শিখছি, অনেক কিছু শিখছি, আপনাদের এই জিনিসগুলো ফেরত দিচ্ছি আমি। যাই হোক, প্রশ্ন হচ্ছে জনজাতি উন্নয়ন। জনজাতির উন্নয়ন একমাত্র মোদিজি ছাড়া এবং ভারতীয় জনতা পার্টির অ্যালায়েন্স, আমাদের আইপিএফটি, এই অ্যালায়েন্স ছাড়া জনজাতিদের উন্নয়ন সম্ভব না। না না, মোদিজি মানেই জনজাতির উন্নয়ন। পারা নাম্বার ৬৮, ৭৩ এবং ১৬ এখানে লেখা আছে জনজাতিদের উন্নয়ন কাকে বল, কিভাবে আমরা ত্রিপুরা সরকার আমরা করেছি। আমাদের রাজ্যে জনজাতিদের সার্বিক উন্নয়নের জন্য রাজ্য সরকার যে কাজগুলো করেছে সেগুলোর মধ্যে যে প্যারাগুলো আমি এখানে বললাম, তার মধ্যে আমি এই অধিবেশনে জানাতে চাই, আমবাসায় যদি এই বিষয়ে কথা হয়েছে, আমাদের যে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার এত বিস্তারিতভাবে বলেছেন যে আর কিছু মানে আমার কাছে নেই কিছু বলা, তবুও আমার বলতে হবে কিছু নেই, এখানে কাজ করিনি। আমি এই অধিবেশনে জানাতে চাই, আমবাসায় যদি এই বিষয়ে কথা হয়েছে, আমাদের যে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার এত বিস্তারিতভাবে বলেছেন যে আর কিছু মানে আমার কাছে নেই কিছু বলা, তবুও আমার বলতে হবে যেগুলো কাজ করিনি সেগুলো বলছি। আমবাসায় কালীছড়ায় একটি নতুন ১ লক্ষ মডেল আবাসিক বিদ্যালয় নির্মাণ করা হয়েছে এবং আরো ১৬টি বিদ্যালয় নির্মাণ, ওখানে আরো ১৬টা করা হয়, একটা বাদ দিল। আগরতলাতে কুমারী, মধুতি, রূপশ্রী এবং দক্ষিণ ত্রিপুরার সাতরুমে কলাছড়া ট্রাইবেল গেস্ট হাউস নামে জনজাতি গেস্ট হাউস নির্মাণ পরিচালনা করা হয়েছে। রাজ্য সরকার ২০২২ সালে জনজাতি কল্যাণ মন্ত্রকের সহায়তা জনজাতির গৌরব দিবস উদযাপন করতে একটা মোদীর পক্ষে এবং মোদীজির আহ্বানে আমরা সেটা করেছি। শুধু তাই নয়, জনজাতিদের প্রধান সমাজপতিতে আমরা যে ভাতা সাম্মানিক আমরা দিচ্ছি ২০০০ টাকা করে দিয়েছি। এর মধ্যে আমরা আমাদের যে ভিজন ডকুমেন্ট সেটা আমরা করেছি, সেখানে নির্বাচনী ইশতেহারে সেটাকে ৫,০০০ টাকা ঘোষণা করেছি। আমাদের প্রাক্তন এখানে ট্রাইবেল মিনিস্টার আছেন, ওনার মস্তিষ্ক প্রসূত কোন বুনিয়া স্কিম, ওয়াক বুনিয়া স্কিম, জনজাতিদের উন্নয়নের জন্য যে স্কিমগুলো উনি করেছেন, আমি এখানে বিশদভাবে কথা বলবো না কারণ সময় খুব কম। এখানে কিছু সদস্যদের আলোচনা স্বশাসিত জেলা পরিষদের উন্নয়নের জন্য অর্থরাশি প্রদানের বিষয়টি এখানে উঠেছে। এখানে আমি উল্লেখ করতে চাই, প্রতি বছর স্বশাসিত জেলা পরিষদের উন্নয়নের জন্য আমি আপনাদের আপনারা বারবার এখানে মাননীয় কমিশন নির্বাচন বলছেন, আমি সম্মান করি। আমি আবার ওনার অবগতির জন্য জানাচ্ছি যে ডাইরেক্ট ফান্ড এবং আদার এক্সপেন্ডিচার যেটা এখানে আপনাদের জন্য করেছি সেটা হচ্ছে ৫৩৭.২৫ কালকে আপনি বলেছেন ডাইরেক্ট। আর আমাদের যে ৪৯টা দপ্তর আছে, এডিসি এলাকায় কত টাকা এখানে
চিফ মিনিস্টার এটার উপরই কিন্তু পুরো রাজ্য সরকারের মন্ত্রিসভা এখনো বলছে। আপনার বিরোধী বললে আপনার ওনাকে বিশ্বাস করবো এটা 4,000 কোটি টাকা 4,000 কোটি টাকার যদি কাজ হয়ে থাকে এডিসিতে in the last financial year or maybe in the last 2 financial years আমরা এটা মানবো না। আমি ছিলাম সেখানে এই সত্যতা বের করার জন্য একটা কমিটি গঠন হলো। I am challenging honorable CM on this issue. 4,000 কোটি টাকা একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে খরচ হবে। আমরা কি বুকা নাকি? আমরা পারি না, জানি না, করতে জানি না। প্লিজ কিপ অথেন্টিক ইনফরমেশন। আর না হয় একটা কমিটি গঠন করুন। Let's go and find out the truth. Otherwise, please don't keep such information in the house. That's it. ভবিষ্যতের ট্রাইবেল সাপ্লাই এত বাজেটই হবে না, বাজেটই হবে না। অলরেডি টাকা ট্রাইবেল সাপ্লাই এন্ড এসসি সাপ্লাই টাকা রাখতে হবে না। আমাদের পাশে সি আই টেল ইউ রাজ্য সরকারের মাধ্যমে এডিসি এলাকায় কি আপনি খরচ করবেন, এদিকে এডিসির হাতে দিয়ে দেওয়া হয়েছে। প্লিজ ডোন্ট টেল লাইক দ্যাট। আপনারা বলুন, আমি গতকাল যে কথা বলেছি, আমি এডিসির টাকা দেওয়া হলো না। এখানে যা লেখা আছে 100% সত্য। আর আমরা সত্য ছাড়া চিন্তা করি না। এটা আমাদের বিজনেস। আমি আবার বলছি, আপনি একটু শুনুন, ধৈর্য পরে আপনি কথা বলতে পারবেন। আমি এখানে উল্লেখ করতে চাই, প্রতি বছর বারবার, কারণ এই কথাটা বারবার আমরা কানে শুনি যে ডিপ্রাইভেশন। এর জন্য এই সদনের মধ্যে এটা বলা খুব প্রয়োজন। এর জন্য আজকে এটা বলছি কি, যে প্রতি বছর স্বশাসিত জেলা পরিষদের উন্নয়নের জন্য প্রায় 5,000 কোটি টাকার মতো খরচ হয়ে থাকে। কিভাবে? 2021-22 এবং 2022-23 অর্থ বছরে অর্থরাশির দুগান দেখলেই প্রায় স্পষ্ট। আমি বলছি ডাইরেক্ট পেলেই কি খরচ হয়, ডাইরেক্ট পেলেই কি টাকা, ইনডাইরেক্ট আছে স্যার। 49টা দপ্তর আছে এডিসির উন্নয়নের জন্য। 2021-22 অর্থ বছরে রাজ্য সরকারের অর্থ দপ্তর স্বশাসিত জেলা পরিষদকে 537 কোটি 25 লক্ষ টাকা প্রদান করা হয়েছে। সেই সঙ্গে এবার শুনুন, রাজ্য সরকারের 49টি দপ্তর স্বশাসিত জেলা পরিষদ এলাকায় নাগরিকদের সার্বিক উন্নয়নের জন্য 4,401 টাকা খরচা করা হয়েছে। আমি টাকা দিলে আমি টাকা রাখতে পারবো। এই সমস্ত ডিপার্টমেন্টে সমস্ত ডকুমেন্টে শুনুন, আরেকটু ধৈর্য ধরে শুনুন। ভগবান আমাদের দুটো কান দিয়েছে বেশি শোনার জন্য, মুখ দিয়েছে একটা, দুটো কান বেশি শুনি, ধৈর্য ধরো। এছাড়া 2022-23 অর্থ বছরেও প্রায় 543 কোটি টাকা সরাসরি অর্থ দপ্তর থেকে স্বশাসিত জেলা পরিষদকে প্রদান করা হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের 49টি দপ্তর, আবার বলছি, 4,404 কোটি টাকা খরচ করেছে, যা মাননীয় রাজ্যপালের ভাষণে 68 নম্বর প্যারাতে উল্লেখ করা। এটাকে বলে সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস। একটা প্রয়াস চলছে, হবে, আরো কিছু হবে, এবং সেটা আমাদের সরকারের জনজাতিদের উন্নয়নে সামিল হবে। আমি বলে দিচ্ছি, আমরা চাই যে জাতি জনজাতি সবাই মিলে আমরা এখানে একটি প্রশ্ন করতে পারি। আপনার অবগতি
স্পিকার মহোদয়, আমি আপনার মাধ্যমে সবার অবগতির জন্য আমি জানাতে চাই যে জনজাতিদের সার্বিক উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের আন্তরিক প্রচেষ্টায় বিশ্বব্যাপী ১,৪০০ কোটি টাকা বিভিন্ন প্রকল্প রূপায়ণের অনুমোদন দিয়েছে। এই প্রকল্পে জীবন জীবিকার উন্নয়নের জন্য ৪০০ কোটি টাকা, শিক্ষা ক্ষেত্রে ৩৫০ কোটি টাকা, সড়ক যোগাযোগ আগামী জুলাই মাস থেকে এই সব প্রকল্পের কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যের এই প্রকল্প সমূহ বিশ্ব ব্যাংকের সদর দপ্তরে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। এটাকে বলে সবকা সাথ সবকা বিকাশ। স্বাস্থ্য ক্ষেত্রে এটা তো আমারই দপ্তর, অলরেডি কথাবার্তা হয়েছে ওই বিষয়ে, আমি আর বিশেষ এটার মধ্যে কিছু বলবো না। তবে একটা জিনিস, কয়েকটা পয়েন্ট এর আগে আলোচনা হয়েছে। আমাদের যারা ডাক্তারবাবুরা আছেন, এমবিবিএস ডাক্তারবাবুরা, আপনারা শুনে খুশি হবেন যে 22 বছর ধরে ওনাদের প্রমোশন হয় না। আমাদের এই সরকার আসার পর ওনাদেরকে 22 বছর পর আশা করছে আগামী জুলাই মাস থেকে এইসব প্রকল্পের কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যের এই প্রকল্প সমূহ বিশ্ব ব্যাংকের সদর দপ্তরে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। এটাকে বলে সবকা সাথ সবকা বিকাশ। স্বাস্থ্য ক্ষেত্রে এটা তো আমারই দপ্তর, অলরেডি কথাবার্তা হয়েছে এই বিষয়ে, আমি আর বিশেষ এটার মধ্যে কিছু বলবো না। তবে একটা জিনিস, কয়েকটা পয়েন্টের আগে আলোচনা হয়েছে। আমাদের যারা ডাক্তারবাবুরা আছে, এমবিবিএস ডাক্তারবাবুরা, আপনারা শুনে খুশি হবেন যে 22 বছর ধরে ওনাদের প্রমোশন হয় না। আমাদের এই সরকার আসার পর ওনাদেরকে 22 বছর পর আমরা প্রমোশন দিয়েছি। বাবা তার সন্তান, বাবা ছেলে, বাবা বা মেয়ে একই পেরিয়া করেছে, সেই জায়গায় আমরা প্রমোশন দিয়েছি 1 বছর পর। ভাবা যায় কোনদিন এই সরকার তাদের বুকটা একদম চওড়া, যা করবে সামনাসামনি করবে, যা করবে না করবে হবে। শুনে আপনারা খুশি হবেন এতদিন ধরে অ্যামেন্ডমেন্টের নামে নানা রকম কথাবার্তা হয়েছে, ডাক্তার নাই, বিভিন্ন আমাদের বিভিন্ন জায়গায় ডাক্তারের অভাব। প্রিভিয়াস র্যাঙ্ক কত ছিল আমরা অ্যামেন্ডমেন্ট করেছি 1480, এক প্রেজেন্ট কত 2170, টোটাল ইনক্রিজ কত হলো তাহলে 690। স্পেশালিস্ট আমরা 1034 জন দিয়েছি, জিডিএমও 1131 জন দিয়েছি। আমরা সুপার স্পেশালিস্ট সাব ক্যাডার 88 কে ব্যবস্থা করেছি, যাতে ওনারা ওখানে, কারণ বহু সুপার স্পেশালিস্ট আছে যারা ত্রিপুরাতে সেই সুযোগ ছিল না, ত্রিপুরা হেসাবিতে তারা বাইরে চলে যেত, তাদেরকে সেই সম্মান দেওয়া। কিন্তু আমাদের এই সরকার, আমাদের এই স্বাস্থ্য দপ্তরে এসে ওনাদের এইবার অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই সাব ক্যাডার করা হয়েছে যাতে ওনাদের সেই সম্মান পাওয়া যায়। স্পেশালিস্ট সাব ক্যাডার 51 পিজিসি ছিল, সেটা ইনক্রিজ হয়েছে, 54 ছিল, সেটা ইনক্রিজ করে 79। আমাদের পিজি বিভিন্ন জায়গায়, সব জায়গা থেকে বলে যে আমার ডিস্ট্রিক্টে আমাদের সেই স্পেশালিস্ট নেই, সেখানে আমরা আমাদের এই গভর্নমেন্টে এজিএমসির মধ্যে 54 থেকে 79 আমরা ইনক্রিজ করেছি। আমরা গ্রাজুয়েসি মাত্র 100টা ছিল, সেটাকে আমরা 125টা করেছি। তো সেইভাবে স্বাস্থ্য ক্ষেত্রে আমরা উন্নয়ন চারিদিকে আমরা চেষ্টা করছি, সবার কাছে যেন সেই স্বাস্থ্য আমরা মানুষের কাছে অন্তিম ব্যক্তি পর্যন্ত আমরা পৌঁছাতে পারি। বন্ধুগণ, এখানে আমি আমাদের স্পিকার মহোদয়ের মাধ্যমে আমি কয়েকটা, এখানে আইন শৃঙ্খলার কথা বলা হয়েছে, এখানে আইন শৃঙ্খলা নেই, আইন শৃঙ্খলা হসপিটালে ল্যাপ্রোস্কোপি অপারেশন শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলার কথা বলা, আমাদের মাননীয় মন্ত্রী ডক্টর নাথ মহোদয় কালকে
আগের কথাগুলো বলেছে, যদিও বিরোধীরা বারবার বলছে যে এগুলো বাদ দিন বাদ দিন। এটা কি হয়? অতীত বাদ দিয়ে বর্তমান কি কোনদিন সম্ভব? আমি বর্তমানের কথা কয়েকটা এখানে পেপার কাটিং আপনাদের বলছি। দৃশ্যমুখে সমর্থিতে সিপিএম আন্দোলন, আমিও নতুন নাম তৈরি ফেলি মতাকান্দ রানীর বাজার জিরানিয়া ছড়াচ্ছে প্রভাব পত্রিকা ত্রিপুরা দর্শনে সে একই অগ্নিসংযোগ চরিলামে বিভিন্ন এলাকায় বিজেপি সমর্থকদের বাড়িতে হামলা উচ্চতি কাঞ্চনমালা বাজারে বিজেপি নির্বাচনে অফিসে হামলা অভিজিৎ গেল থানায় সুনামুড়ায় রাজনৈতিক সরকার গুরুতর জখম বিজেপির কার্যকর্তা আমি নিজে গেছি আমার বন্ধু আছে ত্রিপুরার মাথা ও সিপিএম কর্মীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে ও খোঁজ খবর নিতে জীবিত ডাক্তার মানুষরা বয়সে আর কোনো বলবো এরকম অসংখ্য আছে ইন্দ্রনগরে বিজেপির অফিসে ভাঙচুর বোমাবাজি প্রতিবাদের রাস্তাও হলো তাহলে ত্রিপুরার ইতিহাসে আমি একটা কথা বলতে আমার দ্বিধা নেই যে আমরা বারবার বলেছি যে এইবারের নির্বাচন কোন অবস্থায় কোন সন্ত্রাস যেন না হয়। আপনারা দেখেছেন বারবার আমরা সবার কাছে আমাদের পার্টির যারা ছিল তাদের কাছে আবেদন করেছি, আমাদের যারা এমএলএরা ছিলেন বা আমাদের যারা লিডাররা ছিলেন তাদের কাছেও আমরা আবেদন করেছি। ত্রিপুরায় ইতিহাস হয়েছে এইবার কোন জায়গার মধ্যে যে ইলেকশন হয়েছে 16 তারিখ কোন জায়গায় কোন সন্ত্রাসে কোন রকম যে ছাপ্পা বুকের কথা প্রায় বলা হতো সাইন্টিফিক রেগিং, খুব সুন্দর ওয়ার্ড, কিন্তু পৃথিবীর কোথাও নেই সাইন্টিফিক রেগিং এর কথা বলা হতো, কোথাও হয়নি। বা 2 তারিখ রেজাল্ট বেরোলো তখনও কিন্তু কোন জায়গার মধ্যে ত্রিপুরার ইতিহাস যারা আমাদের ভোট দিয়েছেন এবং যারা এর সাথে যুক্ত ছিল আধিকারিকরা নির্বাচন কমিশন ওনাদেরকে আমি ধন্যবাদ দেব যে কোন জায়গায় কোন সমস্যা নেই, অথচ এই ইলেকশনের মাঝখানে ওনারা বারবার কি বলেছেন আর মাত্র 5 দিন আর মাত্র 4 দিন বলতে বলতে 3 দিন এরপরে কি চলে আসবো মিনিটের পর সেকেন্ড, কিন্তু তারপর কি হলো ওই যেহেতু আসতে পারেনি তাহলে একমাত্র আমাদের হাতিয়ার হচ্ছে ল অ্যান্ড অর্ডার, এখানে ডিটোরিয়েশন দেখা বের করে করা হয়েছে। এখন বলছে এখানে আইন শৃঙ্খলা নেই, বারবার বলা হচ্ছে আইন শৃঙ্খলা এখানে নেই। বন্ধুগণ আমি বন্ধুগণ বলছি, কিন্তু আমি এখানে মাননীয় স্পিকার মহোদয়কে আমি বলবো যে আইন শৃঙ্খলার বিষয়ে বারবার এখানে সবাই উঠিয়েছে যে 18/1/2023 থেকে 22/3/2023 পর্যন্ত পুলিশ কি কি করেছে। টোটাল নাম্বার অফ কেসেস রেজিস্টার্ড 254, টোটাল নাম্বার অফ অ্যারেস্ট ইন কেস কানেকশন 235, টোটাল নোটিশ ইস্যুড 995, টোটাল অ্যাকশন টেকেন 1230, টোটাল নাম্বার প্রিভেন্টিভ অ্যারেস্ট 14240, 14240। আমি ব্যাকআপ দেখাচ্ছি, আবার ব্যাকআপও দেখাচ্ছি। 18/1/2023 থেকে 15/2/2023 টোটাল নাম্বার অফ কেসেস রেজিস্টার্ড 182, টোটাল নাম্বার অফ অ্যারেস্ট ইন কেস কানেকশন 189, টোটাল নোটিশ ইস্যুড 839, total action taken 1028, total number of preventive arrests 7153. 16/2/2023 থেকে 2/3/2023 পর্যন্ত এখানে টোটাল নাম্বার অফ কেসেস রেজিস্টার্ড 47, টোটাল নাম্বার অফ অ্যারেস্ট ইন কেস কানেকশন 39, নোটিশ ইস্যুড 145, total action taken 184, total number of preventive arrests 2640। এইভাবে পুলিশ কাজ করেছে ত্রিপুরার ইতিহাসে। এইভাবে ইলেকশন রাজনীতি
হয়নি, কোন রকম কোন জায়গার মধ্যে সবাই ভয় পাচ্ছিল কি হবে। সেই জায়গায় এবার যে একটা সুন্দর বাতাবরণের মধ্যে একটা ইলেকশন হলো এবং তার রেজাল্ট বেরোলো, এবং রেজাল্ট বেরোনোর পর আমরা এখানে সবাই এসেছি, সেটাকে সাবাসী করা উচিত। কিন্তু আমরা বারবার এখানে নির্বাচন শুনে নির্বাচন তো সন্ত্রাস 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 কোন অ্যাকশনে নেওয়া হচ্ছে না বলছে। আমি তো এখানে সমস্ত দিলাম তথ্য, এবং সত্যিকারের অর্থে আমাদের মহামান্য রাজ্যপাল বলেছেন যে শান্তি এবং সম্প্রীতির মাধ্যমে যেভাবে এবার ইলেকশন হলো, সত্যি তিনি এর জন্য আমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এখানে মাননীয় স্পিকার মহোদয়, ত্রিপুরা উন্নয়ন সাফল্যের প্রতিবেদন যদি আমি পুরোটা দিয়ে এখানে শেষ করব, তবু আমি একটা বলবো যে সামাজিক ভাতা এই বছরে 1000 টাকা থেকে বাড়িয়ে আমরা 2000 টাকা করেছি। কতজন উপকৃত হয়েছে? 3,81,000 জন। 3,81,000 জন। প্রধানমন্ত্রী মুদ্রা প্রকল্পের অধীনে 2019 থেকে 2021 পর্যন্ত 10,81,256 জনের অ্যাকাউন্টে 6,041.73 কোটি টাকা জমা করেছে। নির্মাণ শ্রমিকদের মজুরি 2018 সালে 220 টাকা থেকে বাড়িয়ে 2022 সালে 340 টাকা করা হয়েছে। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের রাজ্যের 25 লক্ষেরও বেশি জনগণকে 2 টাকা কেজি করে চাল প্রতি মাসে দেওয়া হয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, কোভিডের সময় তো আপনারা জানি যে কি অবস্থায় আমরা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কিভাবে বাঁচিয়েছেন। সেই কোভিড প্রতিমানের সময় কঠিন আর্থিক পরিস্থিতির কারণে 6,19,000 পরিবারকে বিনামূল্যে রেশন প্রদান করা হয়েছে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রি মেট্রিক স্কলারশিপে 84,000-এর উপর তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীদের মোট 3,60,00,000 টাকা প্রদান করা হয়েছে। আমি পুরো ডিটেলস এখানে আর বলতে চাই না, এখানে অলরেডি গতকাল এখানে এই বিষয়ে কথা বলেছেন। আমি এখানে কয়েকটা বিষয়ে আরো বলবো যে শিক্ষা, গুণগত শিক্ষা প্রদানের উদ্দেশ্যে রাজ্যে জানুয়ারি 2022 মিশন 100 বিদ্যাপীঠ স্কুল প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পে 1,20,000 ছাত্রছাত্রীদের জন্য 500 কোটি টাকা ব্যয় হয়েছে। রাজ্য সরকার প্রাথমিক স্তরে পাঠরত ছাত্রছাত্রীদের পড়ার ক্ষমতা বৃদ্ধির জন্য নতুন দিশা প্রকল্প চালু করার ফলে ছাত্রছাত্রীদের পড়ার ক্ষমতা 42.5% বৃদ্ধি পেয়ে 88% হয়েছে। গুণগত শিক্ষা প্রসারে রাজ্যে জাতীয় আইনস কলেজ, ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি ত্রিপুরা চালু করা হয়েছে। রাজ্য সরকার 3টি করে সরকারি ডিগ্রি কলেজ চালু করেছে এবং ডিপিপি মডেলে 2টি কলেজ স্থাপন করেছে। তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রে উচ্চ শিক্ষা, গবেষণা এবং প্রশিক্ষণের সুযোগ সুবিধা সম্পন্ন ট্রিপল আইটি স্থাপন করা হয়েছে। মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা 2020 সাল থেকে এখন পর্যন্ত 27,000-এর উপর যুবক যুবতীদের স্মার্টফোন প্রদান করা হয়েছে। এতে ব্যয় হয়েছে কত? 13,80,00,000 টাকা। কর্মসংস্থান সৃষ্টি সহ স্টার্টআপ কালচার প্রসারে রাজ্য সরকার 2022 সালে 50 কোটি টাকা ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড তৈরি করেছে। শুধু তাই নয়, রাজ্য সরকার হেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা প্রকল্পে 6,50,00,000 টাকা বরাদ্দ করেছে এবং ফুটবল টার্ফ গ্রাউন্ড ও 3টি সিনথেটিক মাঠের উন্নয়নে 20 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই বিষয়ে আমি আমাদের পূর্বতন যিনি স্পোর্টস মিনিস্টার ছিলেন ওনাকে আমি অবশ্যই ধন্যবাদ দেব। ওনার কারণে সেটা, ওনার মস্তিষ্ক প্রসূত এবং এই কারণেই সেটা সম্ভব হয়েছে। কৃষক কল্যাণ বিষয়ে গতকাল আলোচনা হয়েছে, আমি আর এই বিষয়ে বিস্তারিত বলতে চাইছি না। স্বাস্থ্যের বিষয়ে কথা হয়েছে, মহিলা এবং শিশু কল্যাণ, সরকারি চাকরি বিভিন্ন পদে ভবিষ্যতে নিয়োগের ক্ষেত্রে মহিলাদের জন্য 33% সংরক্ষণ আমরা করেছি এই ত্রিপুরা সরকার। 2018 সালে 4,100 স্বসহায়ক গোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি পেয়ে গতকাল এই নিয়ে অনেক কথা হয়েছে। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন 2022 সালে 39,672টি স্বসহায়ক গোষ্ঠী হয়েছে
এতে সারা রাজ্যে 3,54,000 মহিলা উপকৃত হয়েছে। 26,558 বেশি স্বসহায়ক দলকে 237.86 কোটি টাকার কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড প্রদান করা হয়েছে এবং 18,448টি বেশি স্বসহায়ক দলকে 21.13 কোটি টাকার রিভলভিং ফান্ড দেওয়া হয়েছে। ত্রিপুরায় মহিলাদের জন্য উন্নত শিক্ষা নিশ্চিত করতে রাজ্যের সরকারি কলেজগুলোতে ছাত্রীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। 2018 থেকে 2020 সালের মধ্যে নবম শ্রেণীর মোট 54,636 জন ছাত্রীদের বাইসাইকেল দেওয়া হয়েছে। জননী শিক্ষা সুরক্ষা কর্মসূচিতে 1.9 লক্ষেরও বেশি গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সুবিধা প্রদান করা হয়েছে। নিয়মিত টিকাকরণ কর্মসূচিতে রাজ্য সরকার 2.31 লক্ষেরও বেশি গর্ভবতী মায়েদের এবং 2.22 লক্ষ শিশুকে টিকাকরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায় 1 লক্ষেরও বেশি গর্ভবতী এবং স্তনপ্রদায়ী মায়েদের 5,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরিকাঠামো উন্নয়নে প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামীণ 2,57,000-এরও বেশি ঘরের অনুমোদন দেওয়া হয়েছে এবং 2 লক্ষেরও বেশি ঘর নির্মাণ কাজ শেষ হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা আহ্বান 87,217টি ঘর অনুমোদিত হয়েছে এবং 54,000 ঘর নির্মাণের কাজ শেষ হয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা 608 কিলোমিটারের বেশি রাস্তা নির্মাণ করা হয়েছে। ত্রিপুরায় জল জীবন মিশনে 3,93,000 পরিবারকে পাইপলাইনের মাধ্যমে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে এবং এখনো দেওয়া হচ্ছে। সৌভাগ্য এবং দীনদয়াল উপাধ্যায় আরো বেড়েছেন। সৌভাগ্য এবং দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনায় 2,18,000-এরও বেশি পরিবারে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে। 690 কোটিরও বেশি টাকা ব্যয় হয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে অর্থনৈতিক ও শিল্প উন্নয়নের বিষয়ে আমি দু একটা কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করব। ত্রিপুরায় প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন কর্মসূচিতে 2018-19 থেকে 2020-21 পর্যন্ত 34,508 জন উপকৃত হয়েছে। জাতীয় এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের ত্রিপুরায় বিনিয়োগের জন্য আকর্ষিত করতে ডেস্টিনেশন ত্রিপুরা ইনভেস্টমেন্ট সামিট 2021 সালে আয়োজন করা হয়। 2,868 কোটি টাকার মোট 81টি মোট এই সামিটে স্বাক্ষরিত হয় এবং সেই ওনারা এখানে এসেছেন এবং কাজ শুরু করেছে। 2018-2022 এই সময়কালে ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য প্রায় 158% বৃদ্ধি পেয়েছে। বেসরকারি বিনিয়োগকারীদের রপ্তানি বাণিজ্যে আকৃষ্ট করতে সাবরুমে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হয়েছে। এতে প্রায় 5,000 কর্মসংস্থান সৃষ্টি হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি মাননীয় রাজ্যপাল মহোদয় যে 24 তারিখ যে ওনার যে ভাষণ এখানে রেখেছেন, আমি সেই ভাষণকে পুরোপুরি সমর্থন করি এবং উনি যে দিশা আমাদের দেখিয়েছেন সেটাকে আমরা পাথেয় করে আগামী দিনে সরকার চলবে এবং যে সংশোধনীর বিষয়ে অ্যামেন্ডমেন্টের বিষয়ে বিরোধী দলের থেকে দেওয়া হয়েছে সেটাকে আমরা সমর্থন করি না। নমস্কার। যারা সংসদের প্রস্তাবগুলো বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা না বলেছেন তারা সংখ্যাগরিষ্ঠ, হ্যাঁ হতে পারে, ঠিক আছে, সর্বসম্মতিক্রমে সংসদের প্রস্তাবগুলো সবার বাতিল হইল। মাননীয় সদস্যগণ, এখন আমি মাননীয় পরিষদের মন্ত্রী শ্রী রতনলাল কর্তৃক আনিত এবং মাননীয় সদস্যা তথা সরকারি মুখ্য সচেতক শ্রীমতী কল্যাণী সাহারা কর্তৃক সমর্থিত ধন্যবাদ প্রস্তাবটি ভোটে দিচ্ছি। ধন্যবাদ সূচক প্রস্তাবটি হল নিম্নলিখিত মর্মে: ত্রিপুরার মাননীয় রাজ্যপালের নিকট সভার কৃতজ্ঞ ব্যক্ত করা হোক যে 24শে মার্চ 2023 তারিখে
মাননীয় রাজ্যপাল এই সভায় যে ভাষণ প্রদান করেছেন তার জন্য ত্রিপুরা বিধানসভার সদস্যবৃন্দ গভীরভাবে কৃতজ্ঞ। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলবেন, যারা বিপক্ষে আছেন তারা না বলবেন। তো যারা না বলেননি তারা হ্যাঁ বলেছেন সংখ্যাগরিষ্ঠ, যেহেতু না বলার কেউ নেই তাহলে সর্বসম্মতিক্রমে গৃহীত হইল। সভা পরবর্তী কার্যসূচি হল 2022-23 অর্থ বছরের অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবিগুলি সভা উপস্থাপন, আলোচনা এবং এগুলোর উপর ভোট গ্রহণ। আজকের কর্মসূচিতে মোট 51টি অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবি রয়েছে। এখন ব্যয় বরাদ্দের দাবি আলোচনা আরম্ভ হবে এবং আলোচনা শেষে ভোট গ্রহণ করা হবে। মাননীয় সদস্যগণ, আজকের কার্যসূচির সাথে আলোচ্য অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবিগুলি এবং সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রীদের নাম আপনারা পেয়েছেন। কার্যসূচির অন্তর্ভুক্ত সমস্ত অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবিগুলি একত্রে সভায় উত্থাপিত হয়েছে বলে গণ্য করা হলো। এখন অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবিগুলোর উপর আলোচনা হবে। যদি কেউ আলোচনা করেন, আলোচনা শেষে আমি ব্যয় বরাদ্দের দাবিগুলো ভোটে দেব। আমরাও আলোচনা করব, নাম পাঠাবো। কাঠমোশন যারা এনেছেন ওনারা কথা বলবেন। না না, কাঠমোশন যারা এনেছেন ওনারাই কথা বলবেন, আর যারা কাঠমোশনকে সমর্থন করবেন ওনারা বলতে পারবেন না। একটা সাধারণত সাপ্লিমেন্টারি গ্র্যান্টসে বিরাট সুযোগ নেই। কার্ড মোশন আনলে ভেন্টিলেট করা হয়। আপনারা কার্ড মোশন যদি মনে করে কেউ এনেছে বক্তব্য রাখবে না, অসুবিধা নেই, অন্যরাও করতে পারে। তো সংখ্যা বেশি বাড়ানোর দরকার নেই বলছি, কার্ড মোশনের সুযোগ দেওয়া হোক। সো আমি বলছি যে একটা টাইম অ্যালট করে দিন, যে হয় আমাদের তো ট্রেজারি ব্যাংক কি করবে, শুধু মিনিস্টাররা বলবে, যেহেতু কার্ড মোশন পার্টিকুলার ডিপার্টমেন্টের বিরুদ্ধে এসেছে, ওনাকে বলতেই হবে। সো আমাদের মেম্বারদের কোনো ঠিক আছে, আমরা নাম দেব, আপনাদেরটা দিন। আপনারা নাম দেবার পূর্বে যিনি প্রথম বলবেন বলা শুরু করেন, অন্য কাউকে নামটা পাঠিয়ে দেন, তাহলে সময়টা আপনি আরম্ভ করেন। আপনি যে কোনো আপনি শুরু করুন। আর যারা আমাদের পক্ষ থেকে মাননীয় সদস্য বক্তব্য রাখবেন না, অসুবিধা নেই, বলুন, এরপরে নামগুলো পাঠান। মাননীয় অধ্যক্ষ মহোদয়, কাঠমোশনকে যিনি মুভ করেছেন, লেট হিম স্পিক ফার্স্ট, ফলোড বাই হিজ সাপোর্ট। আদার্স মেম্বার, ওকে, উনি আগে বলুক, তারপর যাকে সাপোর্ট করবেন তারপর সাপোর্ট করে উনি একজন বক্তব্য রাখবেন। ফাইন, নো প্রবলেম, থ্যাংক ইউ, নো প্রবলেম। মাননীয় অধ্যক্ষ মহোদয়, thank you so much for giving the opportunity to talk on the cart motion. Cart motion আনা আমাদের পক্ষ থেকে আমার বক্তব্যের পরেই বাজেট 500 টাকা বা 100 টাকা কমে যাবে, it does not happen like that, but এটা একটা সুযোগ। এই বাজেটের মধ্যে আমাদের বিরোধী বেঞ্চের পক্ষ থেকে where are the gaps of the government, যে জায়গাটাই গভর্নমেন্ট গিয়ে কাজ করতে পারবে, এটা একটা কথা বলার সুযোগ। মাননীয় মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে ওনার বক্তব্যের শুরুতেই বলেছেন যে, আমি জানি না কেন বলেছেন, আমাকে লক্ষ্য করে উনি বলেছেন যে আমি উনাকে চিনি, আসলে যাকে চিনি তো বলবো, আই ডোন্ট নো তাতে ওনার অসুবিধে হয়েছে কিনা। যাদের চিনি না আসলে আমি তো বলি নাই কোনোদিন ওনাদের চিনি, বাট টু দোজ পিপল হোম আই নো, আমি জানি, এটাই বললাম। And I'm sure he does not have any problem with that. Maybe he wanted to hint something else. আমি জানি না এটা কিসের ইঙ্গিত। সন্ত্রাসের কথা আমি I speak 2 minutes other than the card motion. অনিমেষ বাবু,
আপনি কিন্তু বহুত পুরনো মেম্বার। সাপ্লিমেন্টারি গ্র্যান্টসে জেনারেল ডিসকাশন দেখুন 165 দেখবেন। The debate on the supplementary grants shall be confined to its items and no discussion shall be raised on the original grants nor on the policy underlying them, saving so far as it may be necessary to explain or illustrate the particular items under discussion. সাপ্লিমেন্টারিতে কিন্তু অন্যান্য বাজেট অধিবেশনের মতো জেনারেল ডিসকাশন করতে পারবেন না, যেটা গভর্নর ভাষণে করতে পেরেছেন। এটা হলো একদম পার্টি দেখুন, আমি দেখবেন না আপনার এই দেখুন আপনি এনেছেন দেখাটা বলছি। আই এম শিওর মাননীয় মন্ত্রী মহোদয় শুনেছেন। উইথ দি পারমিশন অফ দি চেয়ার আমি বলেছি যে এখান থেকে সরে গিয়ে ওই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দেব। না না না, Why? Because this is very important. Card motioner, everything comes in the motion. আমাদের প্রতিটি বাজেট, পুলিশকে নিয়ে আপনারা বাজেট করেছেন, সন্ত্রাস দমন কে করবে, কে যাবে, এভরিথিং ইজ লিঙ্কড। তবে সে যাই হোক, সন্ত্রাসকে নিয়ে আমরা কালকেও বলেছি যে we are also against that. ইতিহাসের কথা উনি আমাদের স্মরণ করিয়ে দিয়েছে। মাদক বাড়িতে কেন গুলিকাণ্ড হলো এটার কিন্তু উত্তর আমরা পেলাম না, এটাও একটা ইতিহাসে থাকবে। দ্যাটস ইট। আমি আমার কার্ড মোশনে ডিমান্ড নাম্বার 32 হেড অফ অ্যাকাউন্ট 4225 এখানে প্রিমিটিভ গ্রুপ ট্রাইব কে নিয়ে কিছু কথা বলতে চাইব। প্রিমিটিভ গ্রুপ কারা? হু আর দি প্রিমিটিভ গ্রুপস? যারা এই রাজ্যে পাহাড়ি এলাকায় বসবাস করছেন, আধুনিক যুগ থেকে অনেক দূরে এখনো যারা আছেন, probably the definition of primitive group applies for them. তবে এটা আমাদের এই হাউসের প্রতিটি সদস্যই জানেন যে ত্রিপুরা রাজ্যে যাদেরকে আমরা প্রিমিটিভ বলছি, ইনফ্যাক্ট দিজ আর দি পিপল, আপনি আমি আমাদের অনেক আগেই দে স্টার্টেড লিভিং ইন দিস স্টেট। এবং এই প্রিমিটিভ গ্রুপদের জন্য কোটি কোটি টাকা যা বাজেট এসছে, এই বাজেট কিভাবে ইমপ্লিমেন্ট হয়েছে আই হ্যাভ সিন ইন সাম অফ দি প্লেসেস। এডিসি তে যখন কাজ করার সুযোগ পেয়েছি, আই হ্যাভ গন টু দোজ ভিলেজেস যেখানটায় আমাদের প্রিমিটিভ গ্রুপ ট্রাইব, মানে রিয়াংদেরকে প্রিমিটিভ গ্রুপ ট্রাইব বলে থাকে। সেখানে গিয়ে দেখলাম পানীয় জলের ব্যবস্থা করার জন্য রিং ওয়েল খনন হয়েছে, এন্ড দ্যাট রিং ওয়েল খনন করার কাজ 2 বছর আগেই শেষ করেছে। বাট বিকজ অফ দি ইলেকট্রিসিটি কানেকশন সেখানে মোটরটাকে চালু করতে পারছে না, and it was lying for 2 years just like that. অনেক জায়গায়, যেমন আমি আমবাসা এলাকার কথাই বলছি, মালিরাই, রামগুনা ইত্যাদি এলাকায় যারা প্রিমিটিভ গ্রুপ ট্রাইবের লোক থাকেন, সেখানে বাঁশের পাতা দিয়ে এরা বাড়ি করে সেখানে এখনো বসবাস করছে। আই উড রিকোয়েস্ট দপ্তরের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী একটা টিম নিয়ে সেই সমস্ত গ্রামে যান, দেখুন হাউ দে আর লিভিং। তাদের বাড়ি নেই, কিছু নেই, বৃষ্টির দিনে সেখানে থাকতে পারছে না। এই সমস্ত লোকের জন্য যে কোটি কোটি টাকা বাজেট আসছে, যদি তাদেরকে আমরা ঘর দিতে না পারি, পানীয় জলের যদি ব্যবস্থা করে দিতে না পারি, তাহলে এই টাকা আনার অর্থটা কি? জাস্ট টু ভেন্টিলেট দিস প্রবলেমস আমি আমার কার্ড মোশনটা এনেছি। এবং 25 বছর এবং তার আগের 10 বছর যারা শাসন করেছেন,
ওনাদের সময় থেকে সেটা শুরু হয়েছে। তখনও কিন্তু প্রিমিটিভ গ্রুপ ট্রাইবদের জন্য কোনো তেমন কিছু কাজ হয়েছে। মনিন্দ্র রিয়াং মহোদয় মন্ত্রী ছিলেন, বহু বছর ধরে এই পিজিপি দপ্তর ছিল প্রথম প্রিমিটিভ গ্রুপ প্রোগ্রাম, সেখান থেকে এটা প্রিমিটিভ গ্রুপ ট্রাইব হয়েছে। অনেক বছর মনিন্দ্রবাবু সেই দপ্তরের মন্ত্রী ছিলেন এবং উনি নিজেই বলেছেন আমাকে, প্রিমিটিভ গ্রুপ পিজিপি ছিল, পিজিপির টাকা তৎকালীন, আমি জানি না, উনি নিজে বলেছেন আমাকে, ওই দপ্তরের টাকাকে ডাইভার্ট করে অন্যত্র খরচ হতো। আই এম শিওর দি প্রগ্রেসিভ গভর্নমেন্ট, বিজেপি এবং আইপিএফটির যে প্রগ্রেসিভ গভর্নমেন্ট, উদার মানসিকতা নিয়ে আপনারা কাজ করছেন, I am sure you will give real attention for these people. এবং এই যে টাকা আপনারা চেয়েছেন around 14 crores supplementary demand, bring it, use for them. এরা 70 বছর ধরে যদি এই লোকগুলো প্রিমিটিভ থেকে যায়, তাহলে ডারউইনের ফর্মুলা কোনোদিন আর প্রমাণ হবে না। বানর থেকে যে মানুষ হয়েছে, বানর কবে যে মানুষ হবে এটা আর প্রমাণ করা যাবে না। প্রিমিটিভ গ্রুপকে আর্থিক সহায়তা দিয়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যে কাজটা করতে চেষ্টা করছে, হোয়াট ইজ দি এইম? দি এইম ইজ এই লোকগুলো যেন আধুনিক সমাজে বসবাস করতে পারে, তার জন্যই এই টাকাগুলো খরচ হচ্ছে। and will bring the attention of the government যে তাদের যে সমস্ত এলাকায় জাম্পুই হিসে যান, 18 মুরাই যান, সেই সমস্ত এলাকায় পানীয় জলের সংকটে ভুগছে তারা, স্নানের কোনো জল নেই। এটা আলোচনার বিষয় না, এটা মানবিক দিক থেকে এই সমস্ত জিনিসগুলো যারা দেখা হয়, গভর্নমেন্ট এবং ভারপ্রাপ্ত যিনি মন্ত্রী মহোদয় আছেন ওদের জন্য একটু কাজ করুন। হায়ার এডুকেশনকে নিয়েও একটা কাট মোশন এখানে এনেছি। ইট ইজ জাস্ট টু ভেন্টিলেট দি ফিলিংস অফ দি ইউথ ইন দিস স্টেট। আমাদের ত্রিপুরায় মানুষ বলে যে ত্রিপুরাতে কি কি শিল্প কারখানা তৈরি করা যায়, যদিও আমাদের কাছে we don't have much of input for industrial group, যে অর্থে আমরা ইন্ডাস্ট্রি বলতে জানি অটোমোবাইল কারখানা, কোনো ফ্যাক্টরি বা so many other mechanical based ইন্ডাস্ট্রিকে মানুষ বলে থাকে যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। একটা বিল্ডিং তৈরি করাই, একটা মেশিন তৈরি করাই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। আমাদের এই রাজ্যে we can be the educational hub. আমরা এই রাজ্যে পঠন পাঠনের নর্থ ইস্টে, সারা ভারতবর্ষের কথা আমি বলছি না, I can tell you this much, the human resource, the quality of people ত্রিপুরায় কি ওয়াংসা কি তিপ্রাসা, আমাদের মিশ্রিত একটা কালচার ত্রিপুরায়, নতুন একটা সংস্কৃতি তৈরি হয়েছে। ট্রাইবেল মানে নাগাল্যান্ডের ট্রাইবেল না, ট্রাইবেল মানে এখানকার ট্রাইবেল না, মিজোরামের ট্রাইবেল না। আই এম নট আন্ডারমাইনিং এনিওয়ান। দিল্লিতে, পুনাতে, চেন্নাইয়ে গিয়ে যখন অন্যান্য স্টেটের যারা ট্রাইবেল এসটি ক্যাটাগরির ছাত্রছাত্রীদের সাথে যখন আমরা কথা বলি, দে ফাইন্ড আস লিটল ডিফারেন্ট। ত্রিপুরার যারা শিডিউল ট্রাইব, তাদেরকে দেখে তাদের আলাদা মনে হয়। ওয়াই? বিকজ সেখানে ওয়ানসা এবং তিপ্রাসার মধ্যে মিশ্রিত একটা সংস্কৃতি তৈরি হয়েছে। তিপ্রাসাও ওয়ানসাদের থেকে শিখতে পেরেছে এবং ওয়ানসাও তিপ্রাসাদের থেকে অনেক কিছু শিখেছে, যার কারণে পশ্চিমবঙ্গের বাঙালিরা বলে থাকে যে ত্রিপুরার বাঙালিরা একটু আলাদা। ওয়াই?
দিল ফাইন, সুটকি খাচ্ছে, ওয়াকবাহান খাচ্ছে, আলাদা ধরনের একটু সাহসী। আমাদের এখানে ত্রিপ্রাসাদের যে ক্যারেক্টার, এটা এখানে ওয়ানসাদের মধ্যে ঢুকে গেছে। এই সংস্কৃতির উপর ভিত্তি করে আমাদের যেটা হিউম্যান রিসোর্স তৈরি হয়েছে, চেতনা, কম্পিটিটিভ এক্সামে গিয়ে আমি যে সেখানে এক্সামটাকে পাশ করব, এই যে চেতনা ত্রিপুরার প্রতিটি মানুষের মধ্যে, সে হতে পারে এসসি, এসটি, জেনারেল ইত্যাদি ক্যাটাগরির লোক, we are now much better than any other নর্থ ইস্টার্ন স্টেটস। এবং এটাকে যদি কাজে লাগানো যায়, আমাদের হাতে ইতিমধ্যে লন্ডনে পড়াশোনা করা, ভারতবর্ষের বহু ভালো ভালো ইউনিভার্সিটিতে লেখাপড়া করা যুবক যুবতীরা রয়েছে। যদি আমরা হায়ার এডুকেশনটাকে এখানে হাব করা যায়, আমি দেখেছি একটা বিল এখানে আরিয়াভার্ত, ইফ আই প্রনাউন্স কারেক্টলি, একটা ইউনিভার্সিটি বিল এখানে এনেছে। and I was so happy to see that এত বছর বাদে ত্রিপুরায় একটা প্রাইভেট ইউনিভার্সিটিকে ইন্ট্রোডিউস করার জন্য একটা বিল আনা হল। যদিও এই বিলটার মধ্যে এক দুটো কথা আমাদের থাকবে, আদারওয়াইজ দি স্পিরিট অফ দিস বিল ইজ এক্সেলেন্ট। এটা যদি হয়, আমার এই রাজ্যের ছেলে মেয়েদের কাজ করার সুযোগ পাবে। সেদিন আমার কোয়ার্টারে এসে মিনিমাম 20 to 30 এগ্রি এমএসসি, এগ্রি বিএসসি, পিএইচডি প্রাপ্ত অনেক এগ্রিকালচার নিয়ে যারা পড়াশোনা করেছেন, চাকরি নেই তাদের। বলছে আমাকে, আই ওয়াজ শক টু হিয়ার দ্যাট 500 জনের উপর শুধু এসটি এগ্রি বিএসসি, এগ্রি এমএসসি নিয়ে বাড়িতে বসে আছে। একদিকে আনন্দ হচ্ছে যে এসটিরাও শিক্ষিত হয়ে উঠছে, কিন্তু অন্যদিকে যখন কর্মসংস্থানের কথা বলবেন, তখন কিন্তু এদের হাতে কোনো চাকরি নেই। when they were discussing with me আমাদের কি হবে, আমাদের লাইফে আমরা কি করব, I told them very clearly, for a single government, for no government, it is not possible to employ all the graduates and master degree holders. এটা কখনোই সম্ভব না। The only thing is, সরকারি চাকরি দিয়ে যেখানে আমাদের সম্ভব হচ্ছে না, we can invite more such educational institutions, এখানে তাদের এনে বাড়তি একটা কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করতে পারি। And this is why, to bring the attention of the government, I have brought my কাট মোশন। এবং এখানে আরেকটা কাট মোশন আমি এনেছি, যে ট্রাইবাল ইউথসদের স্পেশাল অ্যাসিস্ট্যান্স ফর ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ডিমান্ড নাম্বার 194059 একটা কাট মোশন এনেছি। আসলে বেকারের কোনো জাতি নেই, তার কোনো ধর্ম নেই, বেকার বেকার। বেকারদের যে যন্ত্রণা ত্রিপুরায়, we are very small state, এখানে সরকারকে কিছু একটা করতে হবে। I just want to share some of my feeling, যেটা করলে পর I am sure the government also can solve partially the problems of the youths. বম্বেতে যখন ছিলাম তখন দেখেছি বম্বের লোকেরা বম্বেতে চাকরি করে না। আমি যে ফ্ল্যাটটাতে ছিলাম, পার্শ্ববর্তী অনেকগুলো ফ্ল্যাট থেকে একটা পাঞ্জাবি মহিলা ছিল, উনি আমাকে বেটা বেটা বলে আসতেন। আমি ওনাকে কথা বলতে বলতে জানলাম যে আপ ক্যা করতে হো, কৌন হ্যায় আপকে সাথ। জানলাম ওনার ছেলে বম্বেতে তাদের বাড়িঘর সবকিছু, কানাডাতে একটা ড্রাইভিং এর চাকরি করছে। এবং সেই কালে, ইট ইজ ইন দি ইয়ার 1997 এর কথা বলছি, প্রতি মাসে ওই মহিলাটাকে, কানাডা থাকে ওনার ছেলে, মাসে 25,000 টাকা করে পাঠাত। ইটস এ বিগ মানি এট দ্যাট টাইম। যখন খোঁজ খবর নিয়ে দেখলাম, বম্বের অনেক লোক দুবাই যাচ্ছে, কানাডায় যাচ্ছে, ইউরোপে যাচ্ছে। কি করে যাচ্ছে?
আমি এখান থেকে গেলাম ত্রিপুরা থেকে, তারপর আমি চেষ্টা করেছি যে আমি ইউএসএ যাব, এবং মাই ফার্স্ট ইন্টারভিউ when I appeared in the year 1998, Panasoft Corporation of New Jersey selected me in that company, এবং প্রতি বছর $44,000 কন্ট্রাক্ট ছিল। At that time I have come to know there are some job recruitment agencies in the metro cities. বোম্বেতে আছে, চেন্নাই আছে, দিল্লিতে আছে। এই সমস্ত রিক্রুটমেন্ট এজেন্সিস বা কোম্পানিগুলোকে যদি মাননীয় মন্ত্রী মহোদয়দের মধ্যে যারা এই বিষয়ে দেখবেন, ম্যান পাওয়ার প্লেসমেন্ট যে ইস্যুগুলো দেখবেন, যোগাযোগ করে এদেরকে বলা, প্লিজ কাম টু মাই স্টেট, আপনাদের আসা যাওয়া থাকার খরচ আমরা দিয়ে দেব, যা যা আপনাদের দরকার, যে স্কিল ডেভেলপমেন্টের কথা আমরা বলছি, এই স্কিল ডেভেলপমেন্ট তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি আমরা করে তাদেরকে পাঠানো যায়। আই এম টেলিং ইউ যে কাঠমুশনটা আমি এসটি ইউথদের জন্য এনেছি, এটা সমস্ত অংশের যুবক যুবতীদের জন্য যারা কাজের সন্ধানে বাইরে বিভিন্ন রাজ্যে এখন কাজ করছে বা এই রাজ্য অপেক্ষা করছে, তাদের জন্য কিন্তু এটা সুবিধে হবে। জাস্ট টু ব্রিং দি অ্যাটেনশন অফ দি গভর্নমেন্ট আমি এই কাঠমুশনটাকে আনলাম, এন্ড আই এম শিওর মাননীয় মুখ্যমন্ত্রী এবং যিনি প্লেসমেন্ট এবং সার্ভিসেস এই সেক্টরকে দেখবেন, প্লিজ টেক a big step towards solving this unemployment problem by calling those job recruitment agencies here. It's not a big deal. তারপর এখানে ডিমান্ড নাম্বার 214408, এখানে স্টোরেজ এবং গোডাউন সংক্রান্ত একটা বিষয় নিয়ে আমি কাঠমুশন এনেছি। স্টোরেজের কথা মাননীয় পূর্বতন কৃষিমন্ত্রী, ওনার সাথে একদিন ওনার চেম্বারে আমার কথা হয়, আমাদের একটা মিটিং হচ্ছিল, and I should thank him. এডিসিতে থাকাকালীন I was also looking after of agriculture department. উনি আমাদের দুটো গোডাউনের এয়ার কন্ডিশন স্টোরেজের জন্য অনুমোদন দিয়েছেন এবং এই কাজগুলো আমরা সম্পন্ন করেছি। ইট ইজ আ ম্যাটার অফ টেকিং দি হ্যান্ড ওভার এবং কৃষকদের সাথে এদের যেন এরা ব্যবহার করতে পারে সেই জায়গাটাতে যাও। And I tell you tremendously, এই দুটো গোডাউন স্টোরেজ করার পর the response we got from the farmers tremendous. মানুষ তাদের ফসল তুলে নেওয়ার পর বাজারে বিক্রি না হলে রাখবে কোথায়? Then we started thinking যে এটাকে যদি আরো 25টি জায়গায় ত্রিপুরায় করা যায়। অনিমেষ বাবু, আপনি কোথাও কোথাও গুলিয়ে ফেলছেন, কিছু মাইন্ড করবেন না, বলতে পারে আপনি সবটা জানেন, ঠিক আছে। 21 হলো আপনার অন্য ডিমান্ড, এখানে আমাদের এগ্রিকালচারের সাথে কোনো লিঙ্ক নেই, একটার সাথে একটা মিলাবেন না। আপনি কিন্তু একটা গুলিয়ে ফেলছেন, জেনারেল ডিসকাশন না, কাঠমোশন। আপনি সব জেনারেল ডিসকাশন করে ফেলেছেন, তাহলে তো শুধুমাত্র আমাদের অর্থমন্ত্রী বললেই পারে। কাঠমোশন ভেন্টিলেট দি ম্যাটার। আপনি সরকারের নজরে নেবেন, দপ্তরের মন্ত্রীর নজরে নেবেন, দপ্তরের মন্ত্রী বলবে ইয়েস, আপনার এটা কাঠমোশন মানবে না, কিন্তু আপনাকে বলবে আপনি ভেন্টিলেট করার জন্য করবেন। আপনি 21 বলছেন, 21 তো আমাদের, আমি যতটুকু জানি 4 ডিপার্টমেন্ট, একটু দেখবেন এটা এগুলোতে ভুল করে ফেলছেন। কেন বলছিলাম যে জেনারেল ডিসকাশন না তো, কেন বলছিলাম? why I was telling this, the benefit, এই বেনিফিট আজকে গো ডাউন, how many go downs are there? আমাদের প্রত্যন্ত এলাকায় how many go downs are there? এই বিষয়টা সরকারের নজরে আনার জন্যই এটা বলছিলাম। the response, people want such go downs যেখানে ইন জেনারেল আমরা স্টক রাখতে পারি, they want them। এবং যখন এই বাজেটের বইটা পড়লাম সাপ্লিমেন্টারি ডিমান্ড, আই থট সরকারের অ্যাটেনশনে আনার জন্য
এটাকে কাঠমোশনের মাধ্যমে ভেন্টিলেট করা উচিত। Why I was thanking Minister for Agriculture, former Minister যিনি ছিলেন ওই দপ্তরে, so that you, the government, also should know that the people, they appreciate this. এবং এই অ্যাপ্রিসিয়েশনটাকে অন্যান্য জায়গায় নিয়ে যাওয়া, দ্যাটস ইট। প্লিজ টেক কেয়ার অফ দ্যাট। অনারেবল স্পিকার স্যার, মাননীয় বিরোধী দলের নেতা যেটা বলছেন আমি ফুল রেসপেক্ট বলব যে হি ইজ অ্যাগেন এন্ড অ্যাগেন রেফারিং ইট টু দ্য এগ্রিকালচার ডিপার্টমেন্ট। I am sure the Honorable Didan Agriculture Minister or the present Agriculture Minister is not ready with the answer. So answer lies with Food Department. The cut portion which you have raised or moved is strictly related to Food Department. Understood. And I am ready with the reply. So my request to you would be যে আপনি এটাকে ফুডে কনভার্ট করুন, নট এগ্রিকালচার। No, when I was talking, I told that go down এর ব্যাপারটাই বলছিলাম যে গো ডাউনটাও দরকার, মানুষ চাইছে বলেছি। I understand. I told that why go downটাও মানুষ চাইছে এটা বলছিলাম। Now এখানে আর একটা কাঠমোশন আনতে গিয়ে আমি বলেছি পিএম প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘরগুলোর কথা। I tell you, in some of the places যেখানেই গেলাম, সারা ত্রিপুরায় যাওয়া আমার পক্ষেও সম্ভব, যতখানেই গেলাম, there are still problems in the implementation. ইমপ্লিমেন্টেশনে দেখা গেছে যে ঘরটা হয়ে গেছে, জানালাটা বাকি, ঘরটা হয়ে গেছে, দরজাটা বাকি। এই যে ইমপ্লিমেন্টেশনের প্রবলেমটা, দয়া করে এটা একটু দেখবেন। ওয়াই? বিকজ সংখ্যা তত্ত্বে আপনি বলবেন যে এত লক্ষ ঘর আমরা করেছি, বাট হোয়াট ইজ দি কোয়ালিটি অফ দি হাউস? আর একটা জিনিস বলবো, গতকাল হাউসে কোন মাননীয় মন্ত্রী বলছিলেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরবানের ক্ষেত্রে টাকাটা একটু বেশি মনে হচ্ছে এবং গ্রামীণের ক্ষেত্রে টাকাটা অল্প কম। I am trying to tell the government, জাম্পুই হিলসের এমন কতগুলো জায়গা আছে এখনো যেখানে ইটটাকে ক্যারি করে কাঁধে নিয়ে গিয়ে ঘরটা তৈরি করতে হবে। সো যে জিনিসটা শহর অঞ্চলে সিমেন্টের এক ব্যাগ ধরুন আপনি 2000 টাকায় পাচ্ছেন, একই সিমেন্ট যখন 2000 টাকা করে কিনে সেখানে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আরো বেশি টাকা খরচ হচ্ছে। You have to pay for the carrying also. তো আমি এখানে দেখলাম যে গ্রামীণ এলাকায় ইনফ্যাক্ট এই ঘরের যে বরাদ্দ এটা আরো বেশি হওয়া উচিত ছিল। And why? কেন শহর এলাকাতে বেশি হচ্ছে এবং গ্রামীণ এলাকায়, স্পেশালি ইন ত্রিপুরা, রাস্তাঘাট ভালো না থাকার কারণে ওই সমস্ত এলাকায় কিন্তু জিনিসপত্রের দাম অনেক বেড়ে যায়। I don't know how the government will address this problem. Maybe this is one of the reasons যে ঘরগুলো সবগুলো হয়ে গেছে, দরজাটা কেন হলো না। When I asked them that কেন এটা হলো না, বলছে যে টাকা শেষ হয়ে গেছে। I am not telling যে ওইখানে গভর্নমেন্ট অফিসিয়াল টাকা মেরেছে বা ইঞ্জিনিয়ার টাকা মেরেছে, কেউ টাকা, I am not telling that. এটা বাস্তব। যখন জাম্পুই হিলসে গিয়ে জিজ্ঞেস করলাম, ঘটনাটা সত্য, ইটটাকে ক্যারি করে নিয়ে যেতে হচ্ছে। সো অল দিস ইস্যুস, এইগুলোকে সরকার যদি
ঠিক মতো যদি না দেখা হয়, I am telling you, in the implementation, somewhere you will fail to implement properly. This has to be taken care of. আরেকটা যে জিনিস হচ্ছে failure, RKVY এই প্রকল্পে যতটুকু সুযোগ সুবিধা দেওয়া যায়, মানুষের কি সমস্যাটা হচ্ছে, আই টেল ইউ ফর এসটি ইউথদের ক্ষেত্রে যে ঘটনাটা, কেন তারা সরকারি সুযোগ সুবিধা অনেক সময় নিতে পারে না, দি রিজন ইজ মাইন্ডসেট। ডোন্ট মাইন্ড, আই এম অলসো টেলিং ইন দি হাউস, একটা জেনারেল ক্যাটাগরির ছেলে যে মানসিকতা, পরিশ্রম করে এই দরজায় সে দরজায় গিয়ে সে যতটুকু পরিশ্রম করে একটা স্কিম তার হাতে নেবে, স্যার আই এম ফিনিশিং ইন জাস্ট 1 মিনিট, এটা কিন্তু পাহাড় থেকে আসা শিডিউল ট্রাইব ক্যাটাগরি একটা ছেলে, সে হয়তো বা এই শহরের মধ্যে তার নানা দপ্তরগুলো অজানা থাকে, সো দে লুজ দি ইন্টারেস্ট। একদিন আসবে, 2 দিন আসবে, পরবর্তী ডেট যখন দেওয়া হবে ও ক্লান্ত হয়ে বলবে আমি এই স্কিমটা নেব না। সো নট স্কিমস, সো ওয়ান্স এই যে স্কিমগুলোতে আমি RKVY, তখন কি হচ্ছে, দে লুজ দি ইন্টারেস্ট, এবং যারা সরকারি কর্মচারী যারা কাজ করছে, দে হ্যাভ টু টেক কেয়ার অফ দোজ ইনফরমেশন, যেগুলো ফিল আপ করতে হবে, যেগুলো নিতে হবে, এটাকে নিজের মতো করে বললেই আসে না, অনেক সময় ফ্রিতে দেবো, আমি বলছি এখানে ফার্ম মেশিনারি কথা আমি বলতে পারবো না, এটা ফ্রিতে দেওয়া হবে কিছু একটা জিনিস, এইটা ফর্ম ফিল আপ করতে হবে, অনেকগুলো ইনফরমেশন দিতে হবে, তার কারণে অনেক সময় নিতে আসে না। সো আই টেল ইউ, সরকার এবং যারা ইমপ্লিমেন্টেড এই বিষয়গুলোকে আরো একটু বেশি করে যদি একটু কি বলবো, মোর আদর করে বললে তো এটা হবে না, মানে আরো সযত্নে যদি এটা করা যায়, probably I think the implementation will have more success rate. এইগুলোকে ভেন্টিলেট করব, যতগুলো স্কিম আপনারা করছেন, we are not against this scheme, one after the scheme you bring we welcome, but the implementation has to be more successful. That's it, thank you so much, ধন্যবাদ জানি আমি আমার কয়টি কথা শেষ করছি। ঠিক আছে, মাননীয় সদস্যগণ, অনারেবল 8 মাসের উত্তর। স্যার I will take only 3 minutes. ঠিক আছে, কার্ড মোশন যারা এনেছে, হ্যাঁ। অর্থাৎ এই সিস্টেমটা সাপ্লিমেন্টারি গ্র্যান্টসের সিস্টেমটা হলো অপোজিশন আগে বলে শেষ করবে, দেন ট্রেজারি বেঞ্চ রিপ্লাই দিয়ে উত্তর দেবেন। এইটা একটা একটা করে না, এটা একবারে বলে ফেলবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বলুন। অপোজিশনের কার্ড মোশনগুলিকে সমর্থন করে আমি জাস্ট আই উইল টেল ইউ 5 মিনিটস টাইম। 3 থেকে 5 চলে গেলেন। 3 মিনিট 3। না আপনি স্যার, সরি Whether his name is there in the list which you are in possession, উনার নাম কি আছে আপনার লিস্টে? আপনার নাম নাই, কাটমোশনে তো কি করতে পারবেন? কাটমোশনে ছিলেন, কাটমোশনে ইয়ে আছে, গোপাল চন্দ্র রায় আছে। আছে কালকে মাত্র এই যে আছে গোপাল চন্দ্র রায় আছে। স্যার মাননীয় অধ্যক্ষ মহোদয়, কার্ড মোশন আনেনি কিন্তু হ্যাঁ, বলছে এটাও কি সুযোগ দেবেন কিনা, আপনার টাইম থাকলে দিন, কিন্তু প্রশ্ন হলো আচ্ছা বলুন, কিন্তু এটা করা উচিত। কার্ড মোশন আপনি তো এক্সপার্ট, ভয় পাওয়ার কিছু নাই। ভয়ের কি আছে বুঝলেন না, আপনি একটু আগে বক্তব্য শুনছেন না। মাননীয় অধ্যক্ষ মহোদয়,
আমি স্পেসিফিক 3-4টা ডিপার্টমেন্টের উপর আপনি বলবো। কিন্তু আনেননি কাঠ মোশন গোপাল বাবু। ঠিক আছে, আমি সমর্থন করে বলবো। বলুন বলুন কারণ এনেও লাভ কি, আপনি সব তো ডিজালাও করেন। বলুন বলুন বলুন। স্যার, আমি প্রথমে বলবো মুখ্যমন্ত্রীর ভাষণ আমার কাছে খুব ভালো লেগেছে, কিন্তু আমি বলতে চাইছিলাম তখন আমাকে বলতে দেওয়া হয়নি। হেলথ ডিপার্টমেন্ট সম্পর্কে সবাই ওয়াকিবহাল, কিন্তু আমি বলবো জিবি যেহেতু আমাদের প্রাইম একটা হসপিটাল এবং কলেজ আছে, সেখানে ল্যাপারোস্কোপি সার্জারি, উনি ডাক্তার, ওটার হয় না, ওটা যাতে চালু করার ব্যবস্থা করা হয়, এটাই ছিল। ঠিক আছে। দ্বিতীয় কথা স্যার, সেকেন্ড রিগার্ডিং হোম ডিপার্টমেন্ট, কাট মোশন মিনস নট কাট। কথা করতে নেই, কিন্তু কাট মোশন নেই, উনি ডিজাইন ডিসকাশন করবে কাট মোশন মানে না, তাহলে এদেরকে সমর্থন করুন। failure of the এই শুরু department. কেন আচ্ছা জিতেন বাবু, This is আপনার কেসে কেন this এসব is করছেন? related to health department. এটা কি? গোপাল বাবু, তাহলে বাতিল হয়ে যাবে। আপনি সব জানেন না। না না না, আরে আপনি ওনাদের কোন একটা ইস্যুকে সমর্থন করুন। না 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 অধ্যক্ষ আরে মহোদয়, এইটার কোনো কাট মোশন নাই। এইভাবে বললে তো আপনি চালাতে পারবেন না। আমি বলছি বলছি ডেকুরাম থাকবে না তো। না না বলছি তো স্যার, যে যখন খুশি যা বলবে। বলছি গোপাল বাবু, স্যার ডিমান্ড গোপাল বাবু আমি নাম্বার 3 দিন ধরে বলছি আপনি এক্সপিরিয়েন্স সিনিয়র ম্যান, বারবার আরে কাঠ মোশনের ভেতরে থাকতে হবে তো। আপনি জেনারেল চলবেন জীবিত ডিপার্টমেন্ট আরে ল্যাপারোস্কোপি সার্জারিটা তো কাট মোশন যারা এনেছেন, আমাদের আলোচনাটা কি ছিল? আছেন জিতেন বাবু আছেন, নির্মল বাবু আছেন। কথাটা বলতে দেবেন তো? আমি জাস্ট বলছি, আমি 1 মিনিট দিলাম আপনাকে, বলুন। আমি এক মিনিট, অধ্যক্ষ মহোদয়, মাননীয় সুশান্ত বাবু আমি আমি 1 মিনিট না না না, আমি জাস্ট আপনাকে অ্যাড করছি, আপনি বলতে দিন, 1 ঘন্টা বলতে দিন, আপত্তি নেই। গোপাল সুশান্ত কিন্তু কথা হচ্ছে প্লিজ উনি বলুক, 1 ঘন্টা বলুক, আপত্তি নেই। না, না, আপনি যদি এখন- এলাও করেন, ইউ হ্যাভ গট দ্য ডিসকাশনারি না, না, পাওয়ার, এখন আর দরকার এটা নেই। আপনার বিষয়। কিন্তু Why মাননীয় they অধ্যক্ষ মহোদয়, আলোচনা যেটা হয়েছে, আলোচনা যেটা হয়েছে যে কাট মোশন যারা এনেছেন তারা প্রথম কথা বলবেন, তার পরবর্তী সময়ে ওদেরকে সাপোর্ট করে যদি কেউ বলতে চায় তারা বলবে। ঠিক আছে। এখন মাননীয় বিধায়ক যেটা বলছেন এজিএমসি বা ল্যাপ্রোস্কোপি নিয়ে, আসতে পারে না তো। ডিমান্ড নেই। হেলথ ডিপার্টমেন্টে আছে। আমি বুঝেছি কোত্থেকে আনলেন? কিন্তু আরে রতন বাবু বা আমি এই বুঝেছি। বিষয়ে কি কেউ কথা বলেছে যে ওনাকে সাপোর্ট করে উনি বলছেন? আমি গোপাল বাবু এই বিষয়ে কি কেউ বলেছেন? না, না, আমি বুঝেছি সুশান্ত বাবু, তাকে সাপোর্ট করে উনি বলছেন? না, ঠিক আছে, দরকার নেই তো বাজারে ল্যাপারোস্কোপিক জাস্ট 1 মিনিট। কিন্তু আপনি জেনারেল ডিসকাশন না কাশ থেকে বলুন। হাউস তো ডেকুরামে চলবে অধ্যক্ষ মহোদয়। ডিমান্ড নাম্বার 30 ডিমান্ড নাম্বার 13 দেখি। কাউকে অধিকার দেওয়া মানে স্যার, আপনি যা ইচ্ছা চলবে। না না ডিমান্ড নাম্বার 13 এ ঢুকেছেন উনি, এখন বলুন। কাট মোশনকে সমর্থন করুন, কেন করছে? করছে তো করছে মাননীয় ডিমান্ড নাম্বার বলতে বলো, ওকে স্যার ডিমান্ড নাম্বার বলতে বলো। করছে ঢুকেছে ডিমান্ডে ঢুকেছে। ডিমান্ড একটা নাম্বার জিনিস 30 সবটাই আপনি ডিক্লেয়ার করলে হবে না তো, কারণ কাট মোশন কোন কাট মোশন বলুন, আর ডিমান্ড নাম্বার বলুন 30 বলুন। 13 তো বলা। কাট মোশন নেই, ডিমান্ড নাম্বার 30 কাট মোশন নেই, আছে রোডস এন্ড বিল্ডিং। হ্যাঁ 13 কাট মোশন নেই। আই হাউ ইউ ডিসকাস? আমি তো দেখছি। না নো 13 কাট মোশন নেই। my issue is different. Why is that? Why is that? 13 ডাস মাননীয় অধ্যক্ষ মহোদয়, গোপাল বাবু নাম্বার 1 হচ্ছে মানেনি, হি ইজ এ ডিফল্টার। বুঝেছেন তো অনুমেশ বাবু? নাম্বার 1 হচ্ছে এই লিস্ট কাট মোশন এনেছে সমর্থন করুক না। নাম্বার 2, এই সাবজেক্ট নিয়ে কেউ কাট মোশন আলোচনা করেনি। যদি কেউ করতো উনার ঠিক সাপোর্টে আছে। উনি কথা বলতে পারছেন। ঠিক আছে। এখন কি করে বলবেন উনি? আমি আপনাকে বলছি। আপনি হয়ে গেছে প্লিজ। আর না এতজন বিষয়গুলো যেগুলো যুক্তি দিয়ে বলছে তো আপনাকে তো কে যুক্তি দিয়ে বলছে স্যার? আহা অযৌক্তিক আপনি মানুষ। তর্কাতর্কে চলে যান স্যার ভালো না। ডিমান্ড নাম্বার আমি রেসপেক্ট রেখে বলছি দরকার নেই, ভালো না তো এগুলো দরকার স্যার নেই। ডিমান্ড নাম্বার 30 অ্যাকাউন্ট নাম্বার হলো 3054 রোডস এন্ড বিল্ডিং। এখানে এই তো কাঠ মশানে এই তো আরে ডিমান্ড পরিষদের 13 আছে নেতা স্যার। বলছে নেই। আমি দেখে বলছি। আরে কাট মোশন আরে কেউ আনেনি, আরে দেখেই তো বলছি। না বলছি, নাই, নাই, নাই। আমি দেখেছি।
কে কে এনেছে বলুন তো? নাই তো, এটা নাই। কে করেছে? একটু ছাড়ুন। এই তো আছে। এই শুনুন মাননীয় সদস্য গোপাল বাবু, নির্মল বিশ্বাস এনেছে 11 নম্বর ডিমান্ড, 11 নয়ন সরকার 14 নম্বর 14 ডিমান্ড, অনিমেষ দেববর্মা 19, অনিমেষ দেববর্মা 21, অনিমেষ দেববর্মা 27, অনিমেষ দেববর্মা 30, জিতেন চৌধুরী 30, অনিমেষ দেববর্মা 31, অনিমেষ দেববর্মা 32, অনিমেষ দেববর্মা 39, নয়ন সরকার 42, শৈলেন্দ্র চন্দ্রনাথ 61। কোথায় 13? আপনি তো বলছেন সাপ্লিমেন্টারি গ্র্যান্টসের, আরে ভাই ওটা তো আছে, তাইলে এটা ভুল। ঠিক আছে, আরে ওটা অন্য জিনিস। এটা হলো আরেকটা list জিনিস তো of গোপাল বাবু ছেড়ে দেন। জিতেন বাবু Okay, প্লিজ okay. আপনার সাথে একটু বুঝিয়ে দিন ওনাকে। হ্যাঁ, আমাকে তো পুরো বয়সে বুঝাতে হবে। গোপাল বাবু ছাড়ুন, হয়েছে। স্যার, ঠিক আছে স্যার, কি বলবো? উনি হেলথ সম্বন্ধে করতে চায়, ওনাকে বলতে দিন, এই লোক স্যার, অর্থাৎ না, না, উনি আমি বলার agriculture- জন্য বলা উচিত না তো, না না গোপাল বাবু, না না, বলার জন্য স্কোপ ছিল। একটা একটা সিস্টেমে থাকতে হবে। আরে সিস্টেমে আছি আমি। না না না, আপনি ওনার সঙ্গে মিলে সিস্টেমে গেছেন। আরে না না না, মাননীয় যদি স্যার ডিস্টার্ব করবেন না, আমি আপনার থেকে 2 মিনিট টাইম নিয়ে আমি আবার 3, 2, 1। আচ্ছা স্যার, এগ্রিকালচারের প্রবলেমটা হলো আমরা যে কাঠমোশন দিয়ে থাকি টু ফর দ্য ওয়ার্ক, কি করবো? নট টু কাট। আপনি সিনিয়র মেম্বার। হ্যাঁ, এখন মাছ মারাতে না না, ধলাই না না ডিস্ট্রিক্টে না না না, একটা নেই। কোল সরিজের একটা গোপাল বাবু, প্রপোজাল I am ছিল। sorry to say, yesterday also same occurrence হয়েছিল। আমি আপনার মাইকটা বন্ধ করতে বাধ্য হয়েছিলাম। প্লিজ, আপনি সিনিয়র মেম্বার, আমাকে এটা বাধ্য করবেন আপনি না। কি বলতে চান? এই সাবা তর্কাতর্কি চলে যাচ্ছে। প্লিজ আপনি চল, প্লিজ আপনি বসুন, আমি বলতে চাই আপনি দয়া করে বসুন। Please. আপনি বলেছেন Please. নিরপেক্ষ, এখন দেখছি আহা। আপনি নিরপেক্ষ নন। ঠিক আছে, আপনি স্যাটিসফাইড, বসুন। মাননীয় জিতেন বাবু, আপনি বলবেন। আরে তো নিয়ে- আমাকে কি প্লিজ, কমপ্লিট করতে দেবেন না না? না, এই কোথায় মাছ মারা দেখ, আপনি- প্লিজ জিতেন, না না জিতেন বাবু প্লিজ, জিতেন বাবু, নির্মল বাবু আর নয়ন সরকার বাবু বলবেন। কে বল? জিতেন বাবু বলুন। জিতেন বাবু প্লিজ, না গোপাল বাবু ফিনিশ। আই থিঙ্ক মাই এই বইটা যে ছাপিয়েছে ডিমান্ড নাম্বার 21 এর পর ডিমান্ড নাম্বার 22টা নেই, তো দেখুন ইট ইজ নট দেয়ার। না থাকলে ওই ডিমান্ড আসেনি। নো নো, ইন দি বুক ইটসেলফ, এখানে এখানে তো আছে, আপনি দেখুন এটা হ্যাঁ, কি প্রিন্টিং, বলছেন বলেন। প্রিন্টিং এর কোনো মিস্টেক হয়েছে দেখুন। এটা হতে এখানে পারে, কিন্তু 21, শুনুন, 22 প্রত্যেক ডিমান্ডে সাপ্লিমেন্টারি আসবে, No, no, no. এটা কোনো জাস্টিফিকেশন নেই। এখানে না না, উনি তো বলছেন সিডি না। দেখবো দেখবো because agriculture is meant আরে for আপনি তো বলছেন আরেক কথা, কাঠ মশলার কথা বলছেন, আমি একটা জিতেন সব বাবু বলুন। agriculture। স্যার প্লিজ প্লিজ প্লিজ, না হই কেন ইন্ডেক্স বলুন বলুন। মাননীয় স্পিকার স্যার, আমি যে ডিমান্ডের উপর কাঠ মোশন এনেছি এবং বিরোধীরা আরো যে সমস্ত এই কাঠ মোশন দিয়েছেন সমর্থন করে বলছি, আমি শুধু আমার ডিমান্ডের উপর কথা বলবো, অন্য ডিমান্ড নয়। এটা নেগেটিভ না, পজিটিভলি বলছি। আমার ডিমান্ডের বিষয় হলো ফরেস্ট ম্যানেজমেন্ট। ফরেস্ট ব্যক্তিগতভাবে আমার এবং আরো অনেকের খুবই ইন্টারেস্টেড সাবজেক্ট, কারণ এনভায়রনমেন্ট, ইকোলজি, তার সাথে আমাদের যে সভ্যতা, আমাদের লাইভলিহুড, এভরিথিং তার সাথে কোরিলেটেড। আমাদের এই যে ফরেস্ট রিসোর্স, এটাকে রক্ষা করতে হবে। তো এই জায়গায় যে ত্রিপুরা রাজ্যের যে ফরেস্ট, এমনিতেই 60% আওয়ার টোটাল ল্যান্ড ইজ ফরেস্ট। এটা যে কোনো কারণে হোক হয়ে গেছে, এবং এই ফরেস্টের উপরে বা ল্যান্ডের উপরে ভিত্তি করেই আমাদের
মেজরিটি অফ ফ্যামিলিস অর পপুলেশন তাদের লাইভলিহুড। এর সাথে তো আমাদের রাজ্যের যারা আদিবাসী অংশের মানুষ আছেন তাদের জীবন, সংস্কৃতি, সভ্যতা সবকিছুই তো। এই জায়গায় দাঁড়িয়ে আমি শুধু কয়েকটা সাজেশন দিতে চাইছি। একটা সময়তে আমি ফরেস্ট ডিপার্টমেন্টের মিনিস্টার ছিলাম, এই কারণে এর সমস্যা সম্পর্কে এবং সম্ভাবনা সম্পর্কেও কিছু নলেজ সেভাবে হয়েছে। তো আমি এই জায়গায় বলবো যে ফরেস্ট ম্যানেজমেন্টে সেখানে পাবলিকের ইনভলভমেন্ট ছাড়া, তার অ্যাসোসিয়েশন ছাড়া, যতই স্ট্রিনজেন্ট ল আমরা এনাক্ট করি না কেন, অ্যাপ্লাই করার চেষ্টা করি না কেন, বা এনফোর্সমেন্ট এজেন্সি যাই থাক না কেন, ইট ইজ ইম্পসিবল। তো সে জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে এই ফরেস্ট ম্যানেজমেন্টে আরো বেশি কিভাবে ইলেক্টেড যে বিভিন্ন ইনস্টিটিউশন, অর্থাৎ তহসিলদার, পঞ্চায়েত, এডিসি, ভিলেজ কমিটি, ইভেন এমএলএস, এমপিস, এদেরকে যুক্ত করা যায়, তার জন্য গভর্নমেন্টকে, ডিপার্টমেন্টকে আরো ভালো চিন্তা করতে হবে। সেকেন্ড হলো যে আমাদের রাজ্যের একটা ভালো অংশের যে মানুষ, তাদের জীবন জীবিকা যুগ যুগ ধরে এই জঙ্গলের মধ্যে, ফরেস্টের মধ্যে। ফরেস্ট অ্যাক্ট, এটা ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্টই হোক বা রিকগনিশন অফ ফরেস্ট রাইট অ্যাক্ট, এসেছে বহু পরে। তো এই জায়গায় দাঁড়িয়ে এই যে ফরেস্ট রাইট অ্যাক্ট, এটার ইমপ্লিমেন্টেশনে যদি ঠিক সেরকম ভাবে নজর দেওয়া না যায়, তাহলে আপনি আরেক দিক থেকে ফরেস্ট ডিপার্টমেন্টে যত টাকাই খরচ করুন না কেন, ফরেস্ট এনফোর্সমেন্ট হবে এবং হচ্ছে। আমি সে জায়গায় দাঁড়িয়ে বলবো মাননীয় বন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রীও, যে আমাদের রাজ্যে প্রায় 1,25,000 পরিবার তারা ফরেস্ট রাইট অ্যাক্টে রাইট কনফার্ট হয়েছে, কিন্তু এখনো কিছু পরিবার রয়েছে। আমরা যখন বিভিন্ন জায়গায় যাই, জনপ্রতিনিধিরা যান, তারাও নিশ্চয়ই এই দাবির সম্মুখীন হন, বিশেষ করে এডিসি এলাকাতে। সেই সমস্ত পরিবারগুলোতে যেন ফরেস্ট রাইট অ্যাক্টে সে রাইট দেওয়া না হয়। তা না হলে কি হবে, জুম চাষ চলতে থাকবে, জঙ্গল কাটা চলতে থাকবে। আর এটা হওয়া মানে কি, এই যে ক্লাইমেট চেঞ্জ গ্লোবাল লেভেলে, তারও কন্ট্রিবিউটার আমরা হই। আর ছোট্ট আকারে দেখা যায় আমাদের রাজ্য থেকে যতগুলি নদী বেরিয়েছে সবটাই রাজ্যেই উৎপত্তি, এই রাজ্যের শেষ। এই নদীগুলোর নাব্যতা থাকবে না। নদী নাব্যতা না থাকলে পরে নদীর জল থাকবে না, সেচ হবে না, কৃষিতে ক্ষতিগ্রস্ত হবে। কাজেই আমি মাননীয় মুখ্যমন্ত্রী অনুরোধ করব যে এই একটা টাইম বাউন্ড নিয়ে করে, যে এখনো ফরেস্ট রাইটে যে সমস্ত ফ্যামিলি ক্লেম করেছে পায়নি, এটা দেখে এটা করা দরকার। থার্ড যেটা বলবো, যে ফরেস্ট ডিপার্টমেন্ট এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট। মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে আছে এটা, হয়তো আমরা ভাববো না মুখ্যমন্ত্রী একদম যিনি চিফ, কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে এটা যে কোনো লোকের আমাদের অভিজ্ঞতা, আরো অনেক ইম্পর্টেন্ট সময় তাকে দিতে হবে, দিতে হয়। আমি বলবো টু গিভ জাস্টিস টু দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট, why not you are choosing another minister? আপনাদের অনেক উপযুক্ত মেম্বাররা আছেন, অভিজ্ঞ লোকরা আছেন। আই থিঙ্ক ইফ দ্যাট ইজ গিভেন দ্যাট রেসপন্সিবিলিটি, এবং আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টেও বহু অভিজ্ঞ অফিসাররা আছেন অল ইন্ডিয়া লেভেলে, যে আমাদের উত্তর পূর্বাঞ্চলগুলোতে, রাজ্যগুলোতে যদি এই ফরেস্ট রিসোর্সকে যদি আমরা সেরকমভাবে ম্যানেজ না করতে পারি, লাইভলিহুডের দিক থেকে, ইকোনমিক জেনারেশন দিক থেকে, ইকো ট্যুরিজমের দিক থেকে, এবং ওভারঅল যে ইকোলজি, এনভায়রনমেন্ট,
এটা খুবই জরুরি আজকে এই যুগে। এটা হবে না, কাজী এদিকটা সরকার নজর দেবেন আশা রেখেই। এটা কাঠপোষণ মানে কি, আমাদের জাস্ট এটাকে শেয়ার করা, বক্তব্যকে দেখা। আমি বলে আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ। এখন মাননীয় বক্তব্য এগুলোর উপরে বক্তব্য রাখবেন মাননীয় মন্ত্রী মহোদয়গণ। আপনার বলার নাই তো? বলবেন দীপঙ্কর কি জানি নাম, নয়ন বাবু বলবেন, বলুন। মাননীয় স্পিকার স্যার, তো আমি যে কার্ড মোশনটা এনেছি সেটা ডিমান্ড নাম্বার 14। তো বিষয়টা হচ্ছে ইলেকট্রিক যে ব্যবস্থা আমাদের রাজ্যে চলছে এটাকে নিয়ে। তো আমরা বিগত দিন লক্ষ্য করেছি, আমরা যখন ছোট ছিলাম রাজ্যের মানুষ হারিকেল ইউজ করতো, তারপরে খাস বাংলা যেটাকে বলে কুপি, কেরোসিন দিয়ে ইউজ করতো। তো ওইগুলো আমরা দেখেছি, কিন্তু বিগত বাম আমলে যখন পালাটানা বিদ্যুৎ প্রকল্প চালু হয় সেই সময় থেকে সেগুলো উঠে গেছে রাজ্য থেকে। কারণ কেন? রাজ্যে লোডশেডিং হয় না, ছিল না। কিন্তু বর্তমান অবস্থায় 2018 পরে রাজ্যে অনেক লোডশেডিং শুরু হয়েছে। এটা লোডশেডিং বলবো না আমি, কারণ কেন? রাজ্যে বিদ্যুতের স্বয়ংসম্পূর্ণতা আমাদের রাজ্যে আছে। এটা বিধানসভার তথ্য। আমার কাছে যে তথ্যটা আছে 2018-তে 25 তারিখ 25/6/2018। তো এখানে এমএলএ সুদন দাস একটা প্রশ্ন করেছিলেন রাজ্য সরকারের কাছে। তো সেই প্রশ্নের ভিত্তিতে আমাদের রাজ্যের যে বিদ্যুতের যে চাহিদা 235 থেকে 306 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা আমাদের রাজ্যে আছে, এবং বাংলাদেশে বা বিদেশে যে বিক্রি হয় বা আমাদের রাজ্য থেকে যায় 160 মেগাওয়াট বিদ্যুৎ বিক্রি করা হয়। তো আমাদের রাজ্যে যে উৎপাদন হয় বিদ্যুৎ, রুকিয়া, বরমরা, গুমতি, রামচন্দ্রনগর, মরণাচক, পালাটানা, সেগুলো থেকে যা বিদ্যুৎ আসে এটা রাজ্য সরকারের তথ্য। 741 মেগাওয়াট বিদ্যুৎ রাজ্যে উৎপাদিত হয় রাজ্য থেকে। তার মানে আমরা রাজ্যে ইলেকট্রিকের বা বিদ্যুতের দিকে স্বয়ংসম্পূর্ণ। তো স্বয়ংসম্পূর্ণ থাকার পরও কেন আমাদের রাজ্যে সেই প্রবলেমটা হবে? ইনফ্রাস্ট্রাকচার আছে, হয়তোবা অনেক জায়গাতে বিদ্যুতের লাইন যায়নি, কিন্তু যেই জায়গাতে লাইন আছে, বাড়িতে কারেন্ট লাইন ঢুকেছে, ইলেকট্রিক পিলার আছে, সব আছে, কিন্তু বিদ্যুৎ থাকবে না কেন? আমার কথা হচ্ছে এই জায়গাতে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা যা লক্ষ্য করেছি, বিশেষ করে গ্রামীণ এলাকাতে দেখা যায় যে আমাদের যে যন্ত্রণা, যে ইলেকট্রিক না থাকার যে যন্ত্রণা, ভোরবেলাও কারেন্ট চলে যায় ভোর 3টার সময়। তো অনেক সময় আমাদের এলাকা, যে এলাকাতে আমার বাড়ি, তো ওই এলাকাতে আমি নিজেও ইলেকট্রিক অফিসে ফোন করেছি যে কারেন্ট নেই কেন। ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোক বলে যে দাদা কুয়াশা পড়লে তার ভিজলে নাকি কারেন্ট যায় না। এরকম আমি শুনেছি, আমাকে বলেছে। কেউ বিশ্বাস করুক না করুক, আমি কাউকে হেয় করার জন্য বলছি না, এরকম বলেছে আমাকে। যাই হোক, এটা তাদের ব্যাপার, তাদের টেকনিক্যালি ব্যাপার, তারা বলেছে। কিন্তু রাজ্যের যে আমাদের এই সরকার, মানে 18 পরে যে সরকার আসার পর বিভিন্ন সাব ডিভিশন আমরা বেসরকারি হাতে তুলে দেওয়া হয়েছে। বেসরকারি হাতে যে সংস্থা পরিচালনা করছে, কিন্তু লক্ষ্য করা যায় তাদের যে বিভিন্ন লাইন মেনটেনেন্স করার জন্য বা কাজ করার জন্য যেই কর্মচারীগুলো নিয়োগ আছে, তারা যেই ব্যাপারে কাজ জানা দরকার কিন্তু আনস্কিল, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করছি। সেই জায়গাতে দাঁড়িয়ে তারা ঠিক মতে পরিষেবা দিতে পারছে না। ঠিক মতে তারা যে নষ্ট হলে বা কোনো কিছু মেনটেনেন্স করতে গেলে যা দরকার সরঞ্জাম তাদের কাছে নেই। তাদের সাথে যখন আমরা কথা বলি তখন তারা এরকমটাই বলে। যাই হোক, মেনটেনেন্সের কারণে কারেন্ট আমরা পাচ্ছি না, কিন্তু রাজ্যে বিদ্যুৎ সাপ্লাই হচ্ছে, কিন্তু বাড়ি পর্যন্ত পৌঁছছে না। আমাদের কথা হচ্ছে যে বিদ্যুৎ যদি থাকে তাহলে মানুষ কেন পরিষেবা পাবে না? মানুষকে তো পরিষেবা পেতে হবে। এটা আমাদের নিত্যদিনের সঙ্গী। একদম ভীষণ কষ্ট হয়, কারণ কেন? মানুষ এখন আধুনিক যুগে চলে যাচ্ছে, ইলেকট্রিক ছাড়া চলা যায় না। মোবাইল, টেলিফোন, যাই বলুন, সবকিছু ইলেকট্রিকের উপর নির্ভরশীল। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো যে মেনটেনেন্সের ব্যাপারে এগুলা নজর দেওয়া হোক। আমি একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, একটা উদাহরণ হিসেবে দিচ্ছি যে বেসরকারি যে সংস্থার দেওয়ার পরে কি হচ্ছে। কল্যাণপুর ডিভিশনে সম্ভবত, হ্যাঁ কল্যাণপুরই, এটা উদাহরণ হিসেবে বলছি।
মার্চের 2020 তারিখ থেকে 196 জন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, 322 জন জুনিয়র অপারেটর কন্ট্রাক্ট বেসিকে আউটসোর্সিং করা হয়। তাদের স্যালারি 6,980 টাকা করে দেওয়া হয়। তো বলা হয়েছিল পরবর্তী সময় তাদের বেতন বৃদ্ধি করা হবে, তাও হয়নি। 1,020 টাকা এরকম বাড়ানো হবে এরকম বলা হয়েছিল, কিন্তু বাড়ানো হয়নি এখন পর্যন্ত। তো কিন্তু যে সংস্থার অধীনে তারা কাজ করছে, এই সংস্থা ত্রিপুরা ইলেকট্রিকের যে TSECL এর যে কর্পোরেশন, ওইখান থেকে 12,448 টাকা করে বিল নিয়ে নিচ্ছে, কিন্তু তারা বিল পাচ্ছে কত, মানে তারা কর্মচারীরা কত পাচ্ছে? 6,980 টাকা। তো তারা যদি এরকম পায় তাহলে তাদের সার্ভিস কিরকম হবে তারাও জানে, যে আমাদের বেতন হচ্ছে অত টাকা, আমি পাচ্ছি অত টাকা, সার্ভিস তো এরকমই হবে। তো এইরকম যে অবস্থা, তারপর আবার ইদানিং আরো 120 জনকে নিয়োগ করা হয়েছে। তো এইভাবে যদি চলে, যে যেরকম ন্যূনতম একটা চলতে গেলে যে পাওয়া দরকার তাদের স্যালারি, তো তাদের কাজেও তো গাফিলতি এরকমই থাকবে। যাই হোক, এখন রাজ্যের ইলেকট্রিকের যে অবস্থা বললাম, তো এখন যে আমাদের যে রাজ্যের 23/3/2021 এই বিধানসভার তথ্য, রতন ভৌমিক MLA উনি একটা প্রশ্ন এনেছিলেন। এই প্রশ্ন অনুযায়ী রাজ্য ইলেকট্রিক ডিপার্টমেন্ট মিনিস্টারের দেওয়া তথ্য, আমাদের রাজ্যে যে তাদের যে সংখ্যা, মানে শূন্যপদের সংখ্যা, রাজ্য সরকার দেওয়া তথ্য, কারণ শূন্যপদ আছে বলেই তো সমস্যা হচ্ছে। শূন্যপদের সংখ্যা, গ্রুপ এ কর্মরত কর্মচারী 105 জন শূন্যপদের সংখ্যা, গ্রুপ বি শূন্যপদের সংখ্যা 25, গ্রুপ সি শূন্যপদের সংখ্যা 182, গ্রুপ ডি শূন্যপদের সংখ্যা 196, মোট 508 জনের শূন্যপদ পরে আছে ইলেকট্রিক দপ্তরে। এটা আমাদের বিধানসভার তথ্য, ঠিক আছে? তো শূন্যপদ যদি পরে থাকে তাহলে পরিষেবা কি করে পাবে মানুষ? যাই হোক, আমি অবিলম্বে বলবো যে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সরকারি কর্মচারী বা বিদ্যুৎ লাইনের দেওয়ার ক্ষেত্রে IPDS প্রকল্পের অধীনে আমাদের রাজ্যে 2017-তে মাটির নিচ দিয়ে কেবল লাইন সম্প্রসারণের কাজ শুরু করেছিল বিগত বামফ্রন্ট সরকার আমলে। কিন্তু এই বিগত যে 5 বছর যে সরকার চালিয়েছে, আমি জানি না কতটুকু কেবল লাইন নিচ দিয়ে করেছে, যেটা মাটির নিচ দিয়ে হয়। তো আমি আবেদন রাখবো কাজ মোশনের মাধ্যমে, যে হয়তো নিচ দিয়ে কেবল লাইন করুন, যত দ্রুত করা যায়, না হলে তাদের জন্য বিকল্প, বিশেষ করে গ্রামীণ এলাকার জন্য প্রত্যেক পরিবারকে আবার পুনরায় সরকারের পক্ষ থেকে হারিকেল এবং 5 লিটার করে কেরোসিন যাতে প্রত্যেক পরিবারকে দেওয়া হয়, আমার দাবি। না ঠিক আছে, আরে দাবি না তো কাঠমোশনের তো আচ্ছা দেখ, এটা তুললাম আর কি ব্যাপারটা। না আরে এমনি যেমনি তুললে হয় নাকি? তুললাম, এটা ছাড়লাম, প্লিজ কনক্লুড। না ঠিক আছে, তবু নতুন মেম্বার বলে সুযোগ দিচ্ছি, বলুন, নাহলে তাদের কনক্লুড করুন। আচ্ছা, দ্বিতীয় যারা একটা কন্ডিশন ডিমান্ড নাম্বার 42, তো আমাদের পূর্বতন সরকার NHIDL যে সংস্থা, ওই সংস্থাকে দিয়ে রাজ্যের বিভিন্ন প্রকল্পের কাজ করার জন্য অনেক কোটি কোটি টাকা দিয়েছে। তো রাজ্য সরকার বলেছিল যে অনেক দ্রুত কাজ এগোবে, কিন্তু যে কাজগুলো হয়েছে সেগুলো রক্ষণাবেক্ষণ পর্যন্ত ঠিকভাবে হচ্ছে না। তো আমাদের রাজ্যে PWDর আন্ডারে NH একটা ডিভিশন আছে। যদি NH ডিভিশন দিয়ে কাজ হতো, আমাদের রাজ্যের একটা কমিশন থাকতো এবং রাজ্যের লাভ হতো, অনেক কর্মচারী এখান থেকে নিয়োগ হতো এবং যে ইনকাম সোর্স একটা বেরোতো। তো সেটা হয়নি। তো আমি কমিশনে এই বিষয়টা আনলাম। সবাইকে ধন্যবাদ। আর বলবেন শৈলেন বাবু, বলুন। আরে মাননীয় স্পিকার স্যার, এতক্ষণ কেউ দাঁড়ায় না, আবার এখন আরম্ভ করছে। না না, একটা জিনিস, আমি ডিমান্ড নাম্বার 61। এখন তো আমি শৈলেন বাবু, জিতেন বাবু এখানে আছেন, আমি শ্যামাচরণ ত্রিপুরার কথা মনে পড়ে, নগণ্য জমাতিয়ার কথা মনে পড়ে, আরো অন্যান্য মেম্বারের কথা মনে পড়ে। কার্ড মোশন কি জিনিসটা আমি বলি না, 1 বছর আমি কথা বলিনি বিধানসভায়,
আমার মনে আছে প্রথম চোটেই যদি সদস্যদের না বুঝিয়ে হাউসে প্লেস করে দেন, জানেন ইন ফিউচারে কি প্রবলেম হবে? এই কাট মোশন কি ধরনের কটা আগে বোঝাতে হবে। এই যে রাখেন একটু প্লিজ প্লিজ, কাট মোশনটা কি দেখুন। কাট মোশনটা হলো 3 ধরনের কাট মোশন। এবং রাখেন রাখেন, জানলে শোনেন, জানলে তো এরকম বলতেন না। কেন এসব করছেন? মনে যা ইচ্ছা বলছে এক জিনিস করে দিচ্ছে আরেক জিনিস। একজন যদি একটু লেসন না 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 কথা বলেন না তো, না কিছু যা ইয়ে করেন না, শুধুমাত্র বুঝেছি বুঝেছি। না না জিতেন বাবু, ঠিক আছে, একজন যদি একটু লেসন দেয়, প্লেস করে দিচ্ছেন হাউসে। আরে একটা শেখালে তো অসুবিধা নেই। কিছু বুঝো না, আপনারটা বলেছে কেউ না করেনি তো, অন্যদেরকে শিখিয়ে আনুন। একজন যদি শেখায় অসুবিধা আপনি আপনি তো লিডার, ইট ইজ ইউর ডিউটি। না 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 এটা বলছেন, এটা বলছেন যে কি সিস্টেমে আসতে হবে, কি সিস্টেম আসলে বলছেন তো। সিস্টেম নষ্ট করবেন নাকি আপনি? আপনার জন্য কি সিস্টেম নষ্ট করবেন? একটা সিস্টেমে যেতে হবে, ঠিকই তো আছে। হ্যাঁ, সবার সময় আছে, আপনি শিখিয়ে আনুন। হ্যাঁ আনছেন। আর না 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 আরে বলুন তো, কি বলুন। না কিছু কথা না না না, এটা কি কথা? Keep yourself in the cut motion frame. মাননীয় স্পিকার স্যার, আমি 61 নম্বর ডিমান্ড নোটের কাট মোশন আনছি। এটা ডিপার্টমেন্ট ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। আমি ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের 3-4টা পয়েন্ট নিয়ে ডিসকাশন করব। ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে হায়ার এডুকেশন এবং স্মল বিজনেসের জন্য যে লোন দেওয়া হয়, যে সফট লোন প্রোভাইড করা হয়, সেখানে মেইন শর্ত হচ্ছে একজন এমপ্লয়িকে গ্যারান্টার লাগবে। আমি যে এরিয়া থেকে বিলং করি, এখানে 100% ওবিসি সম্প্রদায়ের লোক, এবং যে বিধানসভাকে আমি রিপ্রেজেন্ট করছি সেখানে 65%, মোর দেন 65% রয়েছে ওবিসি সম্প্রদায়ের লোক। এখানকার গভর্নমেন্ট এমপ্লয়ির সংখ্যা খুব কম। তো ম্যাক্সিমাম যারা উচ্চশিক্ষার জন্য লোনের দরকার এবং বিজনেসের জন্য সফট লোনের দরকার, তাদের গভর্নমেন্ট এমপ্লয়ি গ্যারান্টার পাওয়া খুব অসুবিধা হচ্ছে। সেই জন্য এই অল্টারনেটিভলি যাতে এখানে পার্সোনাল গ্যারান্টি ল্যান্ড মর্গেজের মাধ্যমে যাতে সেখানে লোনের ব্যবস্থা করা যায়, সেই জন্য কনসার্ন ডিপার্টমেন্ট মিনিস্টারের কাছে আমার আবেদন থাকবে। সেকেন্ড নম্বর, আমার ওবিসি ওয়েলফেয়ার নিয়ে আমার কোয়েশ্চন হচ্ছে যে প্রি এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ যেটা দেওয়া হচ্ছে, সেই অ্যামাউন্টটা আমার মনে হচ্ছে এটা যথেষ্ট নয়। সেটা যদি পুনর্বিবেচন করেন আমি খুব খুশি হব। 3 নম্বর হচ্ছে যে বর্তমানে যে ওবিসি সংখ্যা ত্রিপুরাতে টোটাল পার্সেন্টেজ হিসাবে ওবিসি কি এটা কি 30% হচ্ছে না 35% হচ্ছে না 40% হচ্ছে, আমার মনে হচ্ছে পরিষদীয় মন্ত্রী সেটা জানবেন, ওনার কাছে ডাটা রয়েছে, উনি যদি এটা প্রোভাইড করেন আমি খুব খুশি হব। অ্যান্ড ফাইনালি আমার যেটা লাস্ট এটা নিয়ে ডিসকাশন, আমি যখন স্কুলে পড়তাম, কলেজে পড়তাম, তখন থেকে ওবিসি আন্দোলন নিয়ে যে বিভিন্ন ডিসকাশন হতো, তখন আমাদের পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ উনি বিধানসভার ভেতরে এবং বাইরে ওবিসি রিজার্ভেশন নিয়ে অনেক আন্দোলন করেছেন। এখন উনি মন্ত্রী রয়েছেন, সেই জন্য আমার আবেদন থাকবে ওনার কাছে যে এডুকেশনের ক্ষেত্রে এবং জবের ক্ষেত্রে রিজার্ভেশনের কোনো ব্যবস্থা করা যায় কিনা। নতুন বলে সুযোগ দিচ্ছে, কিন্তু কিছু এখানে আপনার আছে কিন্তু ফেলিয়ার দ্য গভর্নমেন্ট হ্যাভ টু প্রোভাইড এডুকেট ফান্ড ফর ডেভেলপমেন্ট ওবিসি বাই প্রোভাইডিং আরআইডি ফান্ড লোন। কেন না দিলাম তো, ঠিক আছে। যেটা রতনবাবু বলেছিলেন, একটু তো আমরা যখন প্রথম এসেছি রিয়েলি আমি কিন্তু ওনার থেকে শিখেছি বসে বসে হাতে কলমে শিখিয়ে দিয়েছেন। বলতে বলতেই তো শিখবো। না না এইভাবে হাউসে বলা যায় না। রতনবাবু রাইটলি পয়েন্টেড আউট, জিতেনবাবুকে বলেছেন না সিনিয়র মেম্বাররা শিখিয়ে দেবেন। ওকে ঠিক আছে, ওকে প্লিজ ডোন্ট টার্গো, প্লিজ ডোন্ট টার্গো। না বলুন নতুন সদস্য, বলুন কি বলছিলেন, বলুন বলুন নিউ মেম্বার। যে যেটা ফেডারেল বলছিলাম, যেহেতু প্রিভিয়াস বাজেটের ডাটা আমার কাছে অ্যাভেলেবল নেই, এখন আমি পাইনি, অ্যারেঞ্জ করতে পারিনি, সেই জন্য এটা বাজেট বাড়ানো হয়েছে আর কম হয়েছে সেটা নিয়ে আলোচনা এই মুহূর্তে করতে পারবো না। ঠিক আছে, না না কোনো সাবজেক্টের কথা বলে কোনো আপত্তি নেই তো, বাট ওনাকে তো নলেজ টোটাল জেনে আসতে হবে। তো ব্যয় বরাদ্দের দাবি সমস্ত মোটামুটি আলোচনা হয়েছে। এখন কার্যসূচির সাথে আলোচ্য অতিরিক্ত ব্যয় বরাদ্দগুলোর দাবি সংশ্লিষ্ট দপ্তরে মাননীয় মন্ত্রীদের নাম
আপনারা কি বলবেন মন্ত্রীরা কেউ উত্তরে? কে বল, রতনবাবু বলবেন? মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার ডিপার্টমেন্টে দুটো কার্ড মোশন আসছে এবং একটা এনেছেন নয়নবাবু আর একটা এনেছেন অনিমেষ বাবু। মোট 5 জন কার্ড মোশন এনেছেন, 12টা কার্ড মোশন এনেছেন, বিভিন্ন ডিপার্টমেন্টের মন্ত্রীরা এখানে আছেন। আমার কার্ড মোশনগুলির যেটা এনেছে, আমরা কেন টাকা আনলাম আমার পক্ষে আমি যুক্তি দেখাচ্ছি। এই প্রসঙ্গে একটা বলি, অনিমেষ বাবুকে বলবো সিরিয়াল নম্বর দেখবেন না, সব ডিপার্টমেন্টের জন্য টাকা চাইনি কিন্তু। আপনি বলছেন 21-এর পরে 22 নাই কেন? 22 ডিমান্ডের টাকা নেই, ইয়েস, শুধু 22 থাকবে না, হ্যাঁ ডান দিকটা দেখতে হবে, ইয়েস। এবার মানুষ এখানে জিতেন বাবু শুধুমাত্র অ্যাসেম্বলি না, পার্লামেন্টে দেখে এসছে। তো জিতেন বাবু আমার থেকে বেশি জানবে। কার্ড মোশন 3 ধরনের, একটা পলিসি কার্ড, একটা ইকোনমি কার্ড, একটা টোকেন কার্ড। আমার দপ্তরে যেটা এনেছে, আপনি এনেছেন ইকোনমি কার্ড, নয়ন বাবু এনেছে টোকেন কার্ড। পলিসি কার্ড আসবে না, কারণ সাপ্লিমেন্টারি ট্যাক্স, এটা কোনোদিনই আসবে না। এখানে আছে বইটা, এই বইগুলি কিন্তু বাক্স শোকেসে দিয়ে দিয়েছে স্পিকার অ্যাসেম্বলি ভালো করে পড়ার জন্য। এখন টোকেন কার্ডটা কি? ভেন্টিলেট এ স্পেসিফিক grievance which is within the sphere of the responsibility of the government. Such a motion shall be known as token card, and the discussion thereon shall be confined to the particular grievance specified in the motion. আমার দেখুন, আমি কি প্রথমদিন পড়ে শিখেছি না, আমি আমাদের এই হাউসে সবচেয়ে বেশি এক্সপার্ট ইন কার্ড মোশন নগণ্য জমা দিয়া, এক্সপার্ট। ওই দেখুন টোকেন কার্ড স্পেসিফিক বলতে হবে, যেমন সমাজতন্ত্র ত্রিপুরা এনেছিল উদাহরণের জন্য। আমাদের বিধানসভা আছে, কিন্তু এই যে স্টাফ দেখছেন অ্যাসেম্বলি, সব এমএলএদের সাহায্য করার জন্য। অ্যাসেম্বলি স্টাফ অন্য কোনো কাজ নাই তাদের, টু হেল্প দি অনলি এমএলএস, এম আই রাইট? শুধু এমএলএদের সাহায্য করার জন্য। নতুন এমএলএ আমি এসে বসেছি, শিখি না, বুঝি না। দেখুন সমাজতন্ত্র করে কিনেছে, that the amount of the demand be reduced by 100 rupees to ventilate the specific grievance that need to take up the following diversion project under AIBP: Manipur, Karamchhora, Sonaichhora, Chandukchhora. Specific. Gopal Chandra Rai ভুলে গেছে, মাঝখানে গ্যাপ প্রচুর। Failure to provide drinking water to the resident of Chandrapur, Ichamura, etc. areas. Specific. Vishwabandhu Sen, আপনারটা failure to provide drinking water, Bhagyapur GP, Ragna GP, specific. অনিমেষ দেববর্মা, আপনিও ভুলে গেছেন, এই জন্য আপনাকে একটু মনে করে দিচ্ছি, প্লিজ। Need to expand electricity lines in the following places: Agartala municipal area, Khumpui municipal area, Tulashipur RD block. Specific. কোথায় পেলাম আমি এটা? আমি মন্ত্রী হয়ে নিচে চলে গেছি, আমি এক্সপার্ট না, শুধু পরিশ্রম। নিচে গেলে সব সাজিয়ে বসে আছে ওরা, শুধু শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আমি জানি না, আমাকে হাতে কড়ি দিয়ে শিখিয়েছে নগণ্য চমাতিয়া সমাজতন্ত্র ত্রিপুরা, হাতে খড়ি দিয়ে এমনে করুন, এমনে করুন, এমনে করুন, এমনে করুন। তখন ট্রেজারি বেঞ্চে দীর্ঘদিন আছে জিতেন বাবু, তারা রাখেন প্লিজ। এখন দেখুন এই যে ভদ্রলোক, এটা কেন বললাম টোকেন কার্ড ইকোনমি, আপনি ইকোনমি, আমি টোকেন কার্ডটাকে বলছি। শুধু কতগুলি কাগজ আনলে হবে না, এই বইটা আনতে হবে সাপ্লিমেন্টারি গ্র্যান্টের সাথে। এটা হলো সাপ্লিমেন্টারি গ্র্যান্টস যেটা প্লেস করেছে
অর্থমন্ত্রী, এটা হলো মেইন বাজেট। না মিলালে আপনি কিন্তু আরাম পাবেন না। তাহলে পয়সাটা কিসের জন্য চেয়েছি? নয়ন বাবু, আপনার ফাদার আমার খুব ইন্টিমেট ফ্রেন্ড, ওরা কেউ শেখাবে না, এখানে কেউ যা আসে কেউ শেখাবে না, নিজে শিখে নিতে হবে। কারণ আপনি যদি শিখে ফেলেন ওনার নেতৃত্ব চলে যাবে। ইটস এ ডেঞ্জারাস প্লেস হিয়ার। এখানে কিন্তু এই দেখবেন অনিমেষ বাবু শেখাবে না, কিন্তু আমি সামনে বলছি শেখাবে না 100%, আমি দায়িত্ব নিয়ে বলছি। কারণ নেতৃত্ব চলে যাবে তো। আমার মনে আছে বরজলা থেকে একজন এমএলএ দিতে এসেছিল ট্রেজারি ব্রাঞ্চের, আমাকে একদিন আমার রুমে গেল, স্যার তুমি স্যার বলবে না, আমরা কলিগ, কোশ্চেন কিভাবে করতে হয় শিখিয়ে দেবেন। আমি বললাম যে তুমি কিন্তু ট্রেজারি ব্রাঞ্চ, বি কেয়ারফুল, তুমি কিন্তু আমার সাথে এত মেশামেশি করবে না, তুমি শিখতে চাইলে আলাদাভাবে বলে দেবো। কেন বলছি কথাটা? কিসের জন্য টাকা চাইছি? কাছেই গেলেন না, মেলার মাঠ অবস্থা একটা সাজিয়ে দিয়েছে, সই দিয়ে দিয়েছেন। আমি কেন টাকা চাইছি? আপনি টাকার বিরোধিতা করছেন। আপনি কি বলছেন? ভেন্টিলেট failure of government to ensure adequate uninterrupted power supply in the rural area. আমার বিষয় না এটা, আমার বিষয় না। আমার বিষয়টা কি? সাবসিডি। এই কথাটা আজকে নতুন, আমি এই দপ্তর পেয়েছি এই জন্য নতুন শুনেছি, দিন দিন শেখার, বিশ্বাস করুন। আমি আশ্চর্য, আমি দেখবে আমি তো জানি না, এবং হাতে করি। ওই আগের বাবু বসে আছে, 1 মিনিটে বুঝিয়ে দিয়েছে। আমি কাজ তো শিখবো না, অফিসার জানে না, না না এরকম না, সবের থেকে শিকার আছে। আবার একজন থেকে শিখবেন না, নয়নবাবু ক্রস চেক করবেন, আপনাকে ভুল বুঝিয়ে প্লেস করে দেবে, লেজে গোবরে হয়ে যাক। এই মিসিং, এটা হলো সাবসিডি। সাবসিডির জন্য টাকা চেয়েছি 15,72,00,000 লক্ষ। ইলেকট্রিশিয়ান কোনো সম্পর্ক নেই। এবং এই যে এনেছেন, তার মানে 20-21 আমরা সাবসিডি দিচ্ছি, কর্পোরেশন কাজ করছে, গভর্নমেন্ট এটা কিন্তু অটোনমি বডি কাজ করছে, ওরা কিন্তু বিল আসছে। গত 5 বছরে 1 টাকা কিন্তু ট্যারিফ বাড়ায়নি। কর্পোরেশন চলবে কিভাবে? এই জন্য গভর্নমেন্ট প্রত্যেক লোককে সাবসিডি দিচ্ছে। এই খবরটা কিন্তু আমি জানতাম না, সাবসিডি দিচ্ছে। এই সাবসিডি 20-21 দিয়েছে 40 কোটি, 21-22 দিয়েছে 47 কোটি, এবার দিচ্ছে 50 কোটি, আরো লাগবে, কারণ ট্যারিফ বাড়ায়নি। এই জন্য আমরা 15,72,00,000 এক্সট্রা ধরেছি। তো এই যে দিয়েছি সাবসিডি, কাকে কাকে সাবসিডি দিচ্ছি? কেন আপনার সমর্থন নিয়মে আমি জানি না, তারাও কেন আমরা অ্যালাউ করলো, অ্যালাউ করতে পারে না। স্পেসিফিক বলতে হবে ওই বাড়ির থেকে ওই বাড়ির, এই যে রাস্তাটা আমরা এখানে এত লোক সাবসিডি পাইনি, তাহলে কাট পোষণ। দিস ইজ নট কাট পোষণ, দিস ইজ জেনারেল ডিসকাশন, এটা হতে পারবে না। তো এখানে কাকে কাকে সাবসিডি দিচ্ছি? আমরা কুটির জ্যোতি প্রকল্প, কুটির, আপনি বলছেন কুটির জ্যোতি প্রকল্পের টাকা আমি কেটে দেবো, কাট পোষণ মানে আপনি কেটে দিন। যদিও এটা বুঝি এটা সিস্টেম না, এটা একটা ভেন্টিলেট করার জন্য। 42,000 কোটি যদি প্রকল্পের লোক আছে, তারা কত মাসে দিতে হয়? আমার খরচ কত? প্রতি ইউনিট বিদ্যুতের খরচ পড়ে গড়ে 7 টাকা 37 পয়সা। আমরা কি 7 টাকা 37 পয়সা নেই? নো, আমরা নেই কত? আমরা 6 টাকা 16 পয়সা, আর বাকিটা সাবসিডি গড়ে। যেমন এই যে 4 টাকা করে প্রতি মাসে আমরা সাবসিডি দিচ্ছি কুটির জ্যোতিকে, তার টাকা উঠে কত? 62 টাকা। ওরা বিল করছে 58 টাকা। ডক্টর মানিক শাহ সরকার ওকে সাবসিডি দিচ্ছে 4 টাকা। কর্পোরেশন তার থেকে নিও না, আমি দিয়ে দিচ্ছি, দিস ইজ সাবসিডি। সেরকম ডোমেস্টিকে 4টা স্ল্যাবে সাবসিডি দিচ্ছে, কমার্শিয়ালে 5টা স্ল্যাবে সাবসিডি দিচ্ছে, এবং ইরিগেশন পারপাসে 2টো স্ল্যাবে সাবসিডি দিচ্ছে, ডিডব্লিউএস আমরা সাবসিডি দিচ্ছি। এরকম ভাবে বিভিন্ন ক্ষেত্রে, এবং দেখবেন টি গার্ডেনের ক্ষেত্রে আমরা সাবসিডি দিচ্ছি, এবং পঞ্চায়েতের স্ট্রিট লাইট ওর জন্য সাবসিডি দিচ্ছি, এবং এই শ্মশানে দেখবেন লাইট চলে, কেউ না কেউ পয়সা দিতে হবে, তো সাবসিডি দিচ্ছি।
এইভাবে সাবসিডির জন্য টাকা। সুতরাং এই টাকা আপনি বলছেন এই সাবসিডি বন্ধ করে দেব? নিশ্চয়ই না। এই জন্য বলছি উনি অপোজিশন কোনোদিন ছিলেন না, উনি বুঝবে না কিভাবে কাঠ পোষণ করতে হয়। এই জন্য আমি জানি উনি শিখেছে কিনা জানি না, উনি জানে কিন্তু প্রচুর জানবে না, লেখাপড়া আমার থেকে হিউজ, কিন্তু আপনাকে শেখাবে কিনা আই এম ডাউট। আমি এখনো দায়িত্ব নেই বলছি। আমি জানি এই অ্যাসেম্বলিটা আমি 31 বছর ধরে দেখছি, সেই বহু মিনিস্টার চিফ মিনিস্টার সব দেখেছি, উত্থান পতন কত দেখেছি, আলবিদা দেখেছি, কত কিছু দেখেছি, কিন্তু কোনোদিন কেউ শেখাবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি অবশ্যই শেখাবে না, কিন্তু অপোজিশন তারা কিন্তু লেখাপড়া দারুণ জানে, কিন্তু পরিশ্রম করবে কিনা আমি ডাউট। আমার এই বয়সে দায়িত্ব নিয়ে বলছি, একটা ইয়াং ছেলে হাত করে বলতে পারবে ইয়েস রতন না তোমার থেকে বেশি পরিশ্রম করে দেখে দেবো? 100% না। দায়িত্ব নিয়ে বলতে পারি এটি কি টেনাসিটি ইজ দি নেসেসিটি। টেনাসিটি লাগবে। আপনাকে পাঠিয়েছে এখানে শুধু কথা বলার জন্য নয়, কথা আপনার কথা গ্রাহ্য হতে হবে। আপনি কথা বললেন, আমি তো কথা বলেছি, নো, কথা গ্রাহ্য করতে হবে। এবং কিছু কিছু পয়েন্ট আপনি তুলেছেন, চিফ মিনিস্টার আমার সাথে বলছে যে দারুণ বলেছে, তো আবার কোনোটা বলছেন এটা কি বললো, তো যেগুলি গ্রহণযোগ্য গ্রহণ করছেন, তো এই জিনিসটা আমি গ্রহণ করতে পারছি না, সরি। তো এটা আসলেই সিস্টেম অনুযায়ী হয়নি। সুতরাং সাবসিডির টাকা তো আমি গরিবের টাকা, এদের টাকা আমার দিতে হবে, সুতরাং আপনার কাঠ পোষণ আমি মানতে পারছি না। সেকেন্ডলি, আমাদের মাননীয় সদস্য অনিমেষ বাবু এনেছেন, আপনি এনেছেন আপনার সাবসিডিটা, আপনার হলো আপনি RKBY রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনায় সাবসিডি এনেছেন। এই জায়গাটা আপনি ক্লিয়ার না, আমি বলে দিচ্ছি একটু আপনাকে। কেন্দ্রীয় সরকার টাকা দেয় 90-10 শেয়ার। যখন পুরো টাকা আমি বাজেট এস্টিমেট করেছি ওই বড় বইটা, তখন যে টাকাটা পাঠিয়েছে আমি সে টাকা আমি তখন ওই পার্সেন্টেজ দেওয়া, এখন আবার কিন্তু পার্সেন্টেজটা ওরা টাকা কমেছে, আমার অ্যাডজাস্ট করতে হবে, সেই জন্য এখানে টাকা নিচ্ছে। এবং আরেকটা জিনিস 19 দেখুন আমাদের এই দেখবেন এখানে 62,22 লক্ষ টাকা আর মূল বাজেট বড় বইটা লাগবে। এই জন্য বলছি ওই অফিসাররা বসে আছে, তারা কিন্তু তাদের মধ্যেও কেউ কেউ আমাদের টুপি পরিয়ে দেয়, কিন্তু কালকে 12:30 একটা কিন্তু দেখেছি যে না শুধু কাগজে লিখলে হবে না, এই বড় বই আনুন, ছোট বই আনুন। বড় বই এনে ছোট বই এনে বুঝিয়ে দিয়েছে, এবং বুঝলে হবে না, ক্রস চেক করতে হবে। কারণ আপনি যে কোনো, আপনারা আরো শিক্ষিত, সুতরাং আপনারা যে কোনো কোশ্চেন করতে পারেন, আমার সেখানে প্রিপেয়ার থাকতে হবে। তো এখানে রিলিজ হয়েছে 46 কোটি, তাহলে আমার এই টাকাটা কমে যাবে, সেই জন্য কেন। এবং আরেকটা জিনিস, এই যে ডিমান্ড নম্বর 27 আপনি এনেছেন, আপনার কাগজটা জানি কই, এই যে 27 এনেছেন, হ্যাঁ দেখবেন 27 নম্বর ডিমান্ড, হেড অফ অ্যাকাউন্ট 2401 অনিমেষ বর্মা 500 টাকা বলেছেন ইকোনমি কার্ড। আইটেম নাম্বার 796টা কি? 796টা হলো এই যে আনলেন এখানে 796টা দেখবেন কি, এটা হলো ট্রাইবেল সাব প্ল্যান। আপনি কি বলছেন ট্রাইবেলের টাকা বন্ধ করে দেবো? এইখানে একটু এইখানে যা কনফিউজড হয়ে গেছেন, হতে পারে। তো আপনি তো নিশ্চয়ই বলবেন আপনি ভেন্টিলেট করার জন্য বলছেন। তারপর বলছি এবার টাকাটা কিসের কাজে লাগে? ওই টাকাটা আমি দেখেছি, এই জায়গাটা আপনি ইম্পর্টেন্ট বলেছেন। রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা, এটা 90% কেন্দ্রীয় সরকার দেয়, আমরা 10% দেই। শুধু কৃষি দপ্তর না, কৃষি, উদ্যান, মৎস্য, পশুপালন, এই 4টা দপ্তর একসাথে টাকা খরচ করে পৃথক পাবে। এই বছর থেকে উঠে গেছে, বলছেন না শুধু কৃষি, উদ্যান, মৎস্য, পশুপালন না। এবার এই ক্ষেত্রে এটা কিসের জন্য দেয়? কৃষকদের মূলত 3টা স্ট্রিমে সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়। 1, উৎপাদনশীলতা বৃদ্ধি, 2,
ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। থার্ড, ফ্লেক্সি ফান্ড, অর্থাৎ ফ্লেক্স হতে আপনি যেদিকে ইচ্ছে করতে পারবেন, আমার সুবিধা মতো রাজ্য সরকার ব্যবহার করবে। রাষ্ট্রীয় বিকাশ যোজনা এই যে বরাদ্দিত অর্থ, টাকাটা কোথায় আসে? ফাইন্যান্স ডিপার্টমেন্টে, নোডাল দপ্তর ফাইন্যান্স, সেখান থেকে কৃষি দপ্তরকে দেয়। কৃষি দপ্তর 4টা ডিপার্টমেন্টকে ভাগ করে দিয়ে দেয়। তারা কিভাবে ঠিক করে? ত্রিস্তরীয় পঞ্চায়েত এবং বিএসসি হলে বিএসসি যদি কমিটি থাকে বা বিএসসি কমিটি থাকে, সেখানে তারা ঠিক করে দেয় বেনিফিশিয়ারির নাম। সেখানে 96% আমাদের যে কৃষক, তো সেখানে আমরা এটাগুলি করছি। এবার আপনার সুবিধার জন্য বলছি, 22 থেকে 28 বছরে 21,200 হেক্টর জায়গা হাইব্রিড জাতের ধান চাষ জন্য আমরা এটা খরচ করেছি। 500 হেক্টর এলাকা সুগন্ধি জাতের ধান, 25,000 হেক্টর আইসিএম পদ্ধতি মানে ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রদর্শনী চাষের জন্য, এবং 5,500 হেক্টর এলাকায় ডাল, মাসকলাই, তৈল জাতীয় শস্য, সরিষা, এবং কৃষকদের মধ্যে 500 টাওয়ার, ওই যে ইনফ্রাস্ট্রাকচার, 500 পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে। এখন পর্যন্ত 1,55,238 জন কৃষক বেনিফিট হয়েছে এবং আরো বাকি রয়েছে। এখন পর্যন্ত খারিফ কমপ্লিট, কিন্তু রবিটা বাকি আছে। এখন প্রশ্ন হলো, এই যে আপনি খরচ করছেন, দপ্তর আপনাকে লিখে দিয়েছে আদৌ এরা টাকা পেয়েছে কিনা? ইয়েস। কোথায় যাবেন? তুলাশিকর কৃষি মহকুমায়, কল্যাণপুর কৃষি মহকুমায়, খোয়াই কৃষি মহকুমায় এবং তেলিয়ামুড়া কৃষি মহকুমায়, আপনার ডিস্ট্রিক্টেরটা শুরু করছি, পদ্মবল কৃষি মহকুমায়। ওই যে সুপারিনটেন্ডেন্ট এগ্রিকালচার এখানে লিস্ট পাবেন, এই লিস্টটা কে দিয়েছে? ইলেক্টেড বডি, তারা দিয়েছে। সেখানে দেখবেন কাকে কাকে দিয়েছে এবং কে কত টাকা পেয়েছে। মাঝখানে কেউ টাকা ধরনের সুবিধা নেই, ডিবিটি সিস্টেম। এই কথাটা কিন্তু ট্রেজার অপোজিশন বেঞ্চ কেউ বুঝতে পারছেন না আপনারা। আগের মতো ক্যাশ টাকা পকেট থেকে দিলাম, জ্বর উঠছে, নাও তোমার ক্ষতি। নো, মোদিজি এই জিনিসটা করে দিয়েছে সারা পৃথিবীর মধ্যে। এই ক্ষেত্রে অনলাইন সিস্টেমে এই যে নামবে চাইবে, সেগুলি আপনাদের কোন ব্লকে কত, সেটা পর্যন্ত আমার কাছে লিস্ট আছে। তো আপনি বললে নিশ্চয়ই দেবো। সুতরাং আপনি যে কার্ড পোর্শন এনেছেন, বলেন কার্ড পোর্শন এনেছেন, এটা আমি সমর্থন করি। টু হেল্প ইউ, আই টেল ইউ, আপনারই দপ্তর হবে বেনিফিশিয়ারি। আমি দেখেছি এই 2 বছর বেনিফিশিয়ারি ওখানটাই টাকা গেছে, বাট দ্যাট হ্যাজ বিন টেকেন, ইমপ্লিমেন্ট আর হলো না। আমি তো কৃষকদের টাকা দেব, এটা যদি না কৃষকদের টাকা দেব, আমি তো ওই নামে বললে হবে না, আমি পঞ্চায়েত প্রধানের কাছে টাকা দেবো না। তো কৃষক টাকা পাচ্ছে, কৃষকের ওইখান থেকে উঠিয়ে এটা না হতো না। ওইটা যদি আপনি যদি আপনাদের শোনো, সবটা আপনাদের ডু সামথিং, এই টাকা নিয়েছে, টাকা ব্যাক করে, ডু সামথিং অন দ্যাট। আমি বলছি তো যাই হোক, ইমপ্লিমেন্টেশনটা ঠিক আছে, নিশ্চয়ই আপনি তবু ভেন্টিলেট করেছেন। কিন্তু আমি তো কার্ড পোর্শন এলাও করতে পারবো না। আরো ট্রাইবেল সাপ্লাইয়ের টাকা আমি মোটেই করবো না, কারণ আমার এলাকার ট্রাইবেল মানুষ আছে। যদি একটু কম ভোট দিয়েছে আমাকে, আপনাদেরকে বেশি ভোট দিয়েছে, কাজ হয়নি, কিন্তু আমার কাজ হয়েছে। পারপাস সার্ভ, মোহনপুরবাসীর জয় হয়েছে, ট্রাইবেল নন ট্রাইবেলের জয় হয়েছে। আমি জিতেছি বড় প্রশ্ন না, সবাই জয় হয়েছে। সুতরাং আমি অনুরোধ করব, আপনি যেটা ভেন্টিলেট করেছেন 100% এ অ্যাপ্রিশিয়েট। আমি এই জন্য বলছি, আমি বলছি না আমি এক্সপার্ট, কিন্তু আমাকে বললে আমি হেল্প করব। আমি আগামী নির্বাচনে তো দাঁড়াতে নাও পারি। আমি চাই আমাদের আমাদের মুখ্যমন্ত্রী চায় এটা বেস্ট টিম। ওই যেমন ভুলে গেছে, একদম কাত হয়ে থাকে, কি করে বস, এমন কিচ্ছু না, আমার তুলনায় বরঞ্চ 6 মাস কম হইব, কিন্তু এত কাত হয়ে শরীর ফিজিক্যালি ঠিক না থাকলে ঠিক আছে। উনিও ইয়াকে বলেছে, গভর্নরকে বলেছে। তো আমরা আপনি এক্সপার্ট, আপনারটা আমি রেফার করছি। আপনি আসেন হাউজে, এই জন্য আপনার টানছে বিশেষ করে। কার্ড পোর্শন কিভাবে দিতে হবে তাদেরকে বলে দিতে হবে। তো সরি আচ্ছা, থ্যাংক ইউ। এটা তো খুশি হয়েছে তো, সরি, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। বাইরে যাইয়া পায়েও ধরুন, ডোন্ট ওয়ারি, বসো। কিন্তু
বিভ্রান্ত করো না, তুমি তো শেপ পাও না, প্রবলেমটা হয়েছে তো এখানে, শেপ পাও না। এই তো সিএম সাহেব এপ্রিসিয়েট করে আপনারে, কিন্তু কইলেও মুশকিল, তাজাইও উঠেন তো মুশকিল, সেই জন্য। তো যাই হোক, আমি অনুরোধ করবো, আপনি তো এক্সপার্ট, ওরাও এক্সপার্ট, বিশ্বকবিও ছিল, বিশ্বকবি বাবুও ছিল, সবাইকে, ওরা কিন্তু এক্সপার্ট, ইংরেজি, কব্বরক, হিন্দি, বাংলা নাইসলি বলে, কিন্তু পরিশ্রমটা বোধ কম করে আমার ধারণা। সুতরাং এটা আমি বড় ভাই হিসেবে বললাম, আদারওয়াইজ নেবেন না। বিধানসভার টাইমটা যেন আমরা নষ্ট না করি, মূল জিনিসটা বারবার মুখ্যমন্ত্রী বলছেন, পবিত্র বিধানসভা, এটাকে ইউজ করুন। এখানে কিন্তু কৃতিত্ব দেখানোর জায়গা, বোম্বেতে কাজ করেছেন ওটা একটা স্টাইল, এখানে স্টাইলটা কিন্তু আলাদা। এখানে আপনি ইউল বি দ্য হিরো, এমন একটা জায়গা পেয়েছেন, ট্রেজারি বেঞ্চে কিন্তু স্কোপ কম, ওই দেখেন না নোয়াতিয়া বারবার উঠে আমি বসিয়ে দিই, নো স্কোপ। সুতরাং আরেক কিছু শেয়ার করছি, My aim is not to become hero in this house. না এখানে জনগণের যদি কাজ হয়, জনগণের হিরো, I want that. ইয়েস, Zero হয়ে যায়। ইয়েস, Let me become zero, but the work of the people না না should না, happen. জনগণের জন্য হিরো হতে হবে। আমি হিরো হতে না, না, হাউসে জন- আসিনি। জনগণের জন্য হিরো হতে হবে। ক্ষমা চাইবো, না ঠিক আছে, আর যেগুলো ভেন্টিলেট করেছি প্লিজ সুতরাং ইমপ্লিমেন্ট। কাঠ মশল আমার মনে হয় আর কোনো দরকার আছে তোমরা? আমার মনে হয় দরকার। সুতরাং আমাদের যারা এনেছে, আমাদের মন্ত্রীরা শুনেছে, অফিসাররাও শুনেছে, ভেন্টিলেট কোন কোন জিনিস করেছেন নোট করে রেখেছে। সুতরাং দপ্তরকে বলে দেবে আপনাদের বিষয়, যেমন ওই দিন বলেছে কি জানি একটা পাম্প ট্রান্সফার পাওয়ার স্টেশন। সুতরাং আমি নোট করেছি, সাথে সাথেই বলেছি। আমি এমনও ভেবেছি আপনাদের বেঞ্চে যাব, আপনাদের রুমে গেলে আপনাদের কি কি প্রবলেম আছে, যদি টুকটাক করে দু একটা জিনিস আপনাদের কনস্টিটিউয়েন্সি, সিপিএম এর যারা স্ট্রেংথ আছে, কংগ্রেসের এটা লাগবে না, তারা এমনি সলভেন্ট, তো তো আপনাদের সাথে আলোচনা করে কি কি করতে হবে। আজকে শেষ দিন, আমার মনে হয় আমরা কার্পোরেশনগুলি সবাই পক্ষ থেকে বিরোধিতা করে, মাননীয় মুখ্যমন্ত্রী পারমিশন দিলে আপনার পক্ষ থেকেও বলে দিই, আমরা এই কার্পোরেশনের বিরোধিতা করছি। সবাই আগামী দিনে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় অধ্যক্ষ মহোদয়, Honorable Speaker Sir, next business is our আগে একটা প্রপোজাল আমি হাউসে আনতে চাই, যদি আপনি পারমিশন বলো স্যার। আমার একটা প্রপোজাল আছে, সেটা হচ্ছে আমরা এমনি অন্য একটা ইস্যুতে আমরা 3 দিন ধরে বিধানসভা, আজকে লাস্ট ডেট, আমরা প্রথম দিন থেকেই আমাদের নতুন বিধায়করা বড়কে ভাষণ রাখছেন, আমি নিজেও রেখেছি। এখানে যারা বড় ভালো করে বুঝেন না, ওরা যদি রেজ করে যে বড়টা শেখার জন্য যদি ক্লাসের ব্যবস্থা করে, আমাদের এখানে প্রাইভেট ডিপার্টমেন্ট আছে, উনি মন্ত্রী আছেন, উনি যদি এটা উদ্যোগ গ্রহণ করেন, তাহলে নেক্সট সেশন থেকে আমরা বললেও আপনারা সহজে বুঝে যেতে পারবেন। সেটাই ঠিক আছে, এই প্রপোজালটা আমি মাননীয় স্পিকার স্যার, দীপঙ্কর বাবু, এক মিনিট একটা সাজেশন। যেহেতু এটা এসছে, জাস্ট এ মিনিট, why don't that interpreter, can't we introduce that interpreter system? ককবরকে যখন কেউ বলবে এটা বাংলা দিয়ে বলতে থাকবে, যখন বাংলা দিয়ে কেউ বলবে ককবরকে বলতে থাকবে। I think we can মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আমাদের অপোজিশন লিডারের সাথে আমি একমত। এরকম যদি মেকানিজম আগামী দিনে করলে ভালো হয়, কারণ এটা তো খুবই আনন্দের বিষয় যে যার যার ভাষায় কথা বলবে, এটা সাংঘাতিক জিনিস। তো এটা যদি ট্রান্সলেট হয়ে আসে, যেটা পার্লামেন্টও আছে, সেটা আমরা কানে শুনবো, অসুবিধা নেই। এবং যদি এটা ব্যবস্থা করা যায়,
আমার মনে হয় খুব ভালো। ভালো উদ্যোগটা আপনি নেবেন মাননীয় মুখ্যমন্ত্রী। মাননীয় অধ্যক্ষ মহোদয়, জাস্ট এ মিনিট প্লিজ। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমরা অনেকেই নতুনভাবে এখানে এসেছি, তো বিধানসভা খুব স্বল্প সময়ের জন্য হয়, 3 দিনের জন্য হয়। এটাকে একদিন বাড়িয়ে আমরা অন্য বিষয়গুলো বলবো না, এখানে অনেকটা সময় চলে যায়। দীপঙ্করবাবু আর সুযোগ নেই। একটা তর্ক বিতর্ক দীপঙ্করবাবু আর তো সুযোগ নেই। আপনার সুযোগ নেই। আপনার বিএসসির মেম্বার তো গিয়েছিলেন নির্মল বাবু। নেক্সট যখন বিধানসভা হবে তখন আপনাদের যে বিএসসির মেম্বার আছেন উনি যাবেন, তারপরে সব ওটাই একটা দিন যাতে আমরা সব এমএলএরা আমাদের এলাকার সমস্যাগুলো বলতে পারি, বলবেন। ব্যবস্থা যাতে নেক্সট সেশন অটোমেটিক বলবেন। আমি স্পিকারের কাছে আবেদন করব। না নির্মল বাবু কতগুলো গাইডলাইন্স নিয়মের হাত পা বাধা আছে। এটা নেক্সট সেশন যখন শুরু হবে বাজেট অধিবেশন, তখন নিশ্চয়ই আপনাদের যে বিএসসি মেম্বার যিনি যাবেন তিনি উত্থাপন করবেন, নিশ্চয়ই আলোচনার মধ্যে আসবে এবং দিন বৃদ্ধি করা হবে নিশ্চয়ই হবে। কিন্তু আজকে হচ্ছে না, অলরেডি বিএসসি রিপোর্ট পাস হয়ে গিয়েছে। আমি দুটো কথা বলবো, একটা মাননীয় পরিষদের মন্ত্রীকে, একটা বিশ্বকত বাবুকে। প্রথম বিশ্বকত বাবুকে বলছি, দেখুন একটা সময় বসে বসে আমাদের সত্যি খুব আফসোস হয় যে আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ কেন ককবরকটা শিখলাম না ফ্রম আওয়ার চাইল্ডহুড। খুচখাচ ইংরেজি, খুচখাচ হিন্দি আমরা, কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা কোপ আপ করতে পারিনি। কিন্তু যেহেতু আমাদের রাজ্যের একটা চালু ভাষা, সুতরাং আপনার এটা খুব অ্যাপ্রিসিয়েবল এবং যদি আমরা শিখতে পারি। আর নতুন ভাষা শিখলাম, যখন দেখি অনেক বিদ্বান ব্যক্তিত্ব 5টা 7টা ভাষা জানেন, আমাদের কষ্ট হতো, আমি কেন পারলাম না, এটা অনেকেরই। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে বলবো, যিনি অনিয়মিত প্রস্তাবটা, এটা যেন আমরা দোভাষীর মাধ্যমে ওই যে অটোমেটিক ইন্টারপ্রেটার সিস্টেম যেন আসে, পার্লামেন্টে যেটা আছে। এখানে আপনার অ্যাসেম্বলি থেকে আপনার সেক্রেটারি, অ্যাসেম্বলি সেক্রেটারি কিন্তু আপনার সেক্রেটারির মাধ্যমে একটা প্রপোজাল বা আপনার মাধ্যমে একটা মাননীয় মুখ্যমন্ত্রী প্রপোজাল পাঠাবেন টু ফিল আপ দি পোস্ট সো দ্যাট ইন্টারপ্রেটার হতে পারে। ফাইন, না ইন্টারপ্রেটার অটোমেটিক হয়ে আমরা কানে দিলে বলে ককবরে বলে বাংলা, আচ্ছা ঠিক আছে, বাংলায় বলবে ককবরে শুনবেন। ঠিক 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 ফাইন। And second thing I want to tell our honorable Parishadya Mantri that today you have learned us as a school teacher and we are student. Excellent. Excellent. যেভাবে আপনি শিখিয়েছেন এবং আমি from my I am very grateful that from 2008 হাতে কলমে শিখিয়ে দিয়েছেন কিভাবে বলতে হয়, কিভাবে আনতে হয়। না আজকে শিখলো। আমি সবাইকে অনুরোধ করব যাদের যাদের এটা শেখার শেষ নেই, মাননীয় রতন বাবু আজ রেডি আছেন, শিখিয়ে দেবেন সবাই। আপনার থেকে বেশি কে জানে? অ্যাসেম্বলি স্টাফ আছে, এক্সপার্ট। ওকে ঠিক আছে, অ্যাসেম্বলিতে লোক আছে, ঠিক আছে, আমি বিনয় দেখাচ্ছেন। ওকে একটু মাননীয় মন্ত্রী মহোদয় বলুন। যখন উনি বিরোধী দল নেতা ছিলেন আমাকে যেটা শিখিয়েছেন তখন এটা নিউ এডিশন বেরিয়ে এসছে আজকে। উনি বিরোধী দলনেতা হিসেবে কাঠমোষের উপর বক্তৃতা করতে গিয়ে দুনিয়ার আলোচনা করতেন এবং যখন ওরা বাধা দিত উনি বলতেন না আপনি রমেন্দ্র চন্দ্র দেবনাথ আমাদের স্পিকার ছিলেন, মাননীয় বিরোধী দলনেতা আপনি আপনার পয়েন্টে থাকবেন, উনি থাকতেন না। আজকে আমাকে বলছেন যে থাকার জন্য, তবে থাকবো। থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন, বলুন রঞ্জিত শেষ, আমরা নেক্সট বিষয়ে যাচ্ছি। বলুন আপনি বলুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে বিশেষভাবে আমাদের এখানে জনজাতি যারা ককবরক ভাষা, যে বিষয়টা নিয়ে এখানে বিভিন্ন বিষয় আলোচিত হয়েছে, আমি আপনার মাধ্যমে যারা ককবরকের সাহিত্যিক রয়েছেন, এখানে একটা বিতর্ক এসছে যে ককবরক ভাষার অক্ষরটা কি হবে, দেবনাগরিক অক্ষর হবে না বাংলা ভাষা হবে না রোমান হবে, এটা তো মূলত আগে ঠিক করতে হবে, নাইলে কোনো ভাষা উন্নতি হবে না। এটা ঠিক করে তারপরে। রঞ্জিত বাবু প্লিজ প্লিজ প্লিজ, বেশি কথা প্লিজ, আমি বলছি রঞ্জিত বাবু, এই যে না কেউ যদি ইংরেজিতে কথা বলে, এটা কি প্লিজ এটা কি স্কটল্যান্ড ইংলিশ হচ্ছে না আমেরিকান ইংলিশ হচ্ছে, আমরা শুনি বাস, দরকার নেই। আচ্ছা ওকে মাননীয় অধ্যক্ষ মহোদয়, হ্যাঁ বলুন। এটা অন্য বিষয়। কাঠমোষণ নিয়ে আমরা প্রায় 2 ঘন্টা আলোচনা করেছি বিরোধী দলের সদস্যদের থেকে। আচ্ছা জাস্ট এ মিনিট, 5টার উপর বেজে গেছে, হাউস তো চলবে, এটা তো আমাদের হাউস অনুমতি নিতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, মাননীয় লিডার অফ দ্য অপোজিশন, আমাদের আরো বিজনেস থেকে কন্টিনিউ করবো, ঠিক আছে বলুন। তো আমরা আলোচনা করেছি, আমরা অনেক কিছু জেনেওছি, নতুন কিছু মাননীয় পরিষদীয় দলনেতা বা বিরোধী দলনেতা থেকে। কিন্তু যারা কাঠমোষণ এনেছে এখানে দেখবেন সিরিয়াল নাম্বার 12 অব্দি আছে, প্রায় 5-6 জন সদস্য কাঠমোষণ এনেছে।
আমারও দুটো কাটমোশন ছিল, ডিমান্ড নাম্বার 11 এবং ডিমান্ড নাম্বার 21। ডিমান্ড নাম্বার 11 এবং ডিমান্ড নাম্বার 21। কাল রাত 12টা পর্যন্ত অফিসারদেরকে নিয়ে বসে আমরা কাটমোশনের রিপ্লাই তৈরি করেছি এবং বিভিন্ন দপ্তর, আপনি জানেন যে একটা দপ্তরের সঙ্গে আরেকটা দপ্তর জড়িত রয়েছে, দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলে 12টা 1টা পর্যন্ত আমরা রিপ্লাই তৈরি করেছি। প্রথম যে কাটমোশনটা এনেছেন আমার দপ্তরে, ডিমান্ড নাম্বার 11, শ্রী নির্মল বিশ্বাস, failure of government to provide adequate water flow in the Khumpui and Howrah river. এটা ওয়াটার রিসোর্স যেমন যুক্ত, ঠিক তেমনি আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সেখানে যুক্ত রয়েছে, সেটা আমরা প্রস্তুত করেছি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এখানে বিরোধী দলের নেতা 5 বার সবার কাটমোশন নিয়ে আলোচনা করলেন বা অন্যান্য সদস্যরা কাটমোশন নিয়ে আলোচনা করতে চাইলেন। একটা আশ্চর্যের বিষয় দেখলাম যে সিপিআইএম বেঞ্চ থেকে যিনি কাটমোশনটা এনেছেন, সদস্য নির্মল বিশ্বাস, উনি অ্যাবসেন্ট। এখন কাটমোশন নিয়ে যদি আলোচনাই না হয়, কারণ ইনিশিয়াল স্টেজে আমরা বলেছি যারা কাটমোশনটা এনেছে তারা আলোচনা করবে এবং এটাকে যদি কেউ সমর্থন করতে চায় তারা করতে পারে এবং সেটা নিয়ে আলোচনা হয়েছে বিস্তারিত। কিন্তু যারা এনেছে কাটমোশনটা, নির্মল বাবু, উনি প্রায় 2 ঘন্টা ধরে অ্যাবসেন্ট রয়েছে। তো কাটমোশন দেওয়ার জন্য দেওয়া হয়েছে, হেলদি ডিসকাশনের জন্য দেওয়া হয়নি। তো আমি আপনার মাধ্যমে সবাইকে বলবো বা আপনার কাছে আমি আহ্বান রাখবো যে যখন কোনো বিষয় উত্থাপিত হবে, সে বিষয় নিয়ে যে মেম্বার এই বিষয়টাকে উত্থাপন করবেন ওই মেম্বার যেন প্রেজেন্ট থাকে। লেট দেয়ার বি এ প্রেসিডেন্স ইন দিস হাউস। এই জিনিসটা আপনি আগামী দিনে মাননীয় অধ্যক্ষ মহোদয়, স্পিকার মহোদয়, নির্মল বিশ্বাস উনি অসুস্থ, হাউসে আছে, আর মানে আমাদের ইয়েতে আছে। না, আমরা এটা বিগত দিনেও দেখেছি, প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের 5 বছরে 5 ঘন্টাও হাউসে ছিলেন না, 5 বছরে 5 ঘন্টাও হাউসে ছিলেন না। তো সেই জিনিস আমরা দেখে অভ্যস্ত। তো আমি বলবো যাতে এত একটা হেলদি ডিসকাশন, আজকে হাউসের লাস্ট দিন, মানুষ দেখছে, রাজ্যের মানুষের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, যার খুশি আসবে, যাকে চলে যাবে, তবে কোশ্চেন দিয়ে লাভ কি? ঠিক আছে, অফিসারদেরকে রাত্রে 1টা পর্যন্ত খাটিয়ে লাভ কি? এখন অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবিগুলোর উপর আলোচনা তো হয়ে গেল। এখন আমি ব্যয় বরাদ্দের দাবিগুলোকে ভোটে দিচ্ছি। আগে কাটমোশন তারা বলবে, তারপর আমরা এটা এর পালিশ হয়ে যাবে। অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবি রয়েছে, এগুলো আলোচনা এখন ভোট গ্রহণ করা হবে। তো কাটমোশনের পক্ষে যারা এনেছেন ওনারা এখানে তো অ্যাকচুয়ালি ইয়েতে দেয়নি। কাটমোশনের পক্ষে যারা আছেন তারা হা বলবেন, আপনাদের যারা না বিপক্ষে বলেছেন তারা না বলবেন। তাহলে আমি মনে করি হা বলেন, না যেটা বলেছেন অটোমেটিকলি এটা সর্বসম্মতক্রমে গৃহীত হতো না। এটা ইয়েতে আসতে হবে। মাননীয় সদস্য মহোদয়গণ, আজকের কার্যসূচির অন্তর্ভুক্ত 2022-23 আর্থিক সালে অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবিগুলো আলোচনা শেষ হয়েছে। এখন আমি আলোচিত ব্যয় হয়ে গেল আমাদের। Honorable members, now I am putting the demands for supplementary grants for the financial year 2022-23 to vote. The demands for supplementary grants for the financial year 2022-23 was presented to the House on 24/3/23 by the Honorable Minister in charge of the Finance Department. Demand number 3, sum not exceeding 14,42,50,000. Demand number 5, sum not exceeding 24,07,62,000. Zero number 6, sum not exceeding 30,14,20,240. Demand number 13, sum not exceeding 253,18,18,000. Demand number 15, sum not exceeding 75,81,15,000. Demand number 16, sum not exceeding 50,86,42,000.
Demand number 17, sum not exceeding 273000000. Demand number 18, sum not exceeding 202970000. Demand number 23, sum not exceeding 1677010000. Demand number 3030, sum not exceeding 11272999000. Demand number 31, sum not exceeding 1013480333. Demand number 33, sum not exceeding 130450000. Demand number 35, sum not exceeding 237362090. Demand number 39, sum not exceeding rupees 71350000. Demand number 40, sum not exceeding 9798710000. Demand number 48, sum not exceeding 133950000. Demand number 49, sum not exceeding 2033130000. Demand number 51, sum not exceeding 6950210000. Demand number 52, sum not exceeding 4104154000. Demand number, I am repeating demand number 52, sum not exceeding 4104154000. Demand number 58, sum not exceeding 14000000. Demand number 60, sum not exceeding 1822000. Demand number 62, sum not exceeding rupees 6439400000. Demand number 64, sum not exceeding rupees 300000. Demand number 1, sum not exceeding 481000000. Demand number 4, sum not exceeding 5329500000. Demand number 14, sum not exceeding 17107660000. Demand number 27, sum not exceeding 295874000. Demand number 28, sum not exceeding 1590000. Demand number 47, sum not exceeding 804000. Demand number 34, sum not exceeding 1101000000. Demand number 45, sum not exceeding 87000000. Demand number 56, sum not exceeding 7214520000. Demand number 24, sum not exceeding 4716400000. Demand number 36, sum not exceeding 446030000. Demand number 61, sum not exceeding 1308000000. I am repeating, demand number 61, sum not exceeding rupees 131308000000. Demand number 63, sum not exceeding 1112250000. Demand number 11, sum not exceeding 171750330000. 05, okay, I am repeating. Demand number 11, sum not exceeding 1705330000. Demand number 21, sum not exceeding 4110660000. Demand number 59, sum not exceeding rupees 524090000. Demand number 37, sum not exceeding rupees 1250000. Demand number 41, sum not exceeding 20852999000. Demand number 42, sum not exceeding 663830000. Demand number 54, sum not exceeding 1480000. Demand number 9, sum not exceeding 672000. Demand number 19, sum not exceeding 157779
000. Demand number 53, sum not exceeding 1820000. Demand number 20, sum not exceeding rupees 1616. Repeating, 166000. Demand number 29, sum not exceeding 7134000. Demand number 12, sum not exceeding 6825000. Demand number 32, sum not exceeding 15000000. Demand number 57, sum not exceeding 4397600. As many as are of that opinion will please say ayes. As many as are of the contrary opinion will please say noes. I think ayes have it, ayes have it, ayes have it. The demands are passed. সবার পরবর্তী কার্যসূচি হলো দি ত্রিপুরা অ্যাপ্রোপ্রিয়েশন বিল 23 দি ত্রিপুরা বিল নাম্বার 1 অফ 2023 উত্থাপন। এখন আমি অর্থ দপ্তরের মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রীকে এই বিলটি সভা উত্থাপন করার জন্য অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। Honorable Speaker, sir, I beg to introduce the Tripura Appropriation Bill 2023, the Tripura Bill number 1 of 2023 on the table of the House. এখন অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয় কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি পড়ে দিচ্ছি। প্রস্তাবটি হলো the Tripura Appropriation Bill 2023 within bracket the Tripura Bill number 1 of the 23 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলবেন, যারা বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, সর্বসম্মতিক্রমে এই বিলটি উত্থাপিত হলো। সভায় উত্থাপিত বিলটির প্রতিলিপি মাননীয় সদস্যগণের মধ্যে বন্টন করার ব্যবস্থা করতে আমি বিধানসভা সচিব মহোদয়কে অনুরোধ করছি। সভার পরবর্তী কার্যসূচি হলো দি ত্রিপুরা অ্যাপ্রোপ্রিয়েশন বিল 2023 within bracket the Tripura bill number 1 of 2023 এই সভার বিবেচনার জন্য প্রস্তাব করতে আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি।